সম্মানিত কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1246তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ সজীব আহমেদের জীবনের এক হৃদয় কাঁপানো তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল নববধূর হাতে বাঁশর গড়ে পুরো সঙ্গ হারায় নতুন বর। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের বাস্তব জীবনের গল্প। একটা জিনিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যে মানুষের কাছে সে তার পুরো সঙ্গ হারায়, তার জীবন হারায়, সেই মানুষটাকেই এই সজীব আহমেদ ভালোবেসে বিয়ে করে। আপনি আরও শুনলে অবাক হবেন, এই ভালোবাসার মানুষটার কাছে সে প্রতারিত হয়ে আজ অবধি পর্যন্ত তার সাথে সুখে শান্তিতে সংসার করে যাচ্ছে। ঘটনাটা চমকে ওঠার মতো একটা ঘটনা, তাজ্জব একটা ঘটনা। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই সজীব আহমেদের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনুন এবং গল্প শেষে সজীবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সজীব আহমেদ, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি, আর কেউ নেই। আমাদের পরিবারটা, আমি পরিবারের একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন কেউই নেই। আমাদের পরিবারটা রংপুরের শহরের অদূরে কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মেম্বার। আমি যখন খুব ছোটোবেলায়, আমি যখন অনেক ছোট, তখন থেকে আমার বাবা মেম্বার ইলেকশন করে এবং আমার বাবা মেম্বারই পাশ করে। আমার বাবা ছিলেন আমাদের এলাকাতে ন্যায় পরায়ণ একজন ব্যক্তি। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসতাম যে উচিত বিচার পাওয়ার আশায় গ্রামে থেকে শুধুমাত্র আমাদের গ্রাম না, আমার বাবার কাছে আশেপাশের গ্রামেরও অনেক মানুষ ছুটে আসতো। কারণ আমার বাবা যে মেলে যেত, যে দরবারে যেত, সেখানে আমার বাবা ন্যায় বিচার পাইয়ে দিত এবং ন্যায় বিচারের জন্য আমার বাবা কোনো রকমের কারোর সাথে কোনো আপোষ করতো না। এই জন্য আমার বাবাকে সবাই সত্যের প্রতীক বলে ডাকত। এমনই সম্মানিত একজন ব্যক্তির বাবার সন্তান হওয়ার পরে নিজেকে আমি অনেকটাই ধন্য মনে করতাম। এমনভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। বাবার সাথে আমার সম্পর্কটা খুব মধুর থাকে। যেহেতু আমার ভাই আর বোন কেউই নেই, সেক্ষেত্রে আব্বা আমাকে অনেক বেশি ভালোবাসে। এমন করতে করতে আমারও ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে আমি যদি বড় হই তাহলে আমি এমপি ইলেকশন করব। অ্যাটলিস্ট এমপি যদি হতে নাও পারি, আমি মেম্বার ইলেকশন চেয়ারম্যান ইলেকশন করব। আমি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব। এইরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় ছিল। সেই নিরীক্ষা মাথায় রেখে আমি তখন পড়াশোনা করতেছি। আমার আব্বুর সাথে খুব ভালো একটা সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। আমার শৈশবে তেমন কোনো ঘটনা নাই। শৈশবের দিনগুলো আমার খুব সুখে শান্তি আর পরিবারের ভালোবাসার মাঝেই কাটে। আমার বয়স আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার দাদাভাই মারা যায়। কিন্তু আমি আমার দাদাভাইয়ের কাছে সবসময় শুনতাম আমার দাদা একদম আমার আব্বাকে পছন্দ করতো না, আমার বাবাকে মোটেই পছন্দ করতো না এবং আমার বাবার কথাই আমার দাদা শুনতে পারতো না। আমার দাদা বলে আমার বাবা নাকি দুমুখী সাপ এবং আমার বাবা এই গ্রামের সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ। এর থেকেও খারাপ, এর থেকেও জঘন্য কোনো মানুষ হতে পারে না। আমি আমার দাদাকে বারবার বলি যে দাদা, তুমি বাবাকে এরকম কথা বলো কেন? সবাই আমার বাবার কাছে আসে, আমার বাবা ন্যায় বিচার পাইয়ে দেয়, আমার বাবাকে সবাই বলে সত্যের প্রতীক, অথচ তুমি কেন আমার বাবাকে এরকম করে খারাপ মন্তব্য করো? আমার দাদাভাই তখন আমার মুখের দিকে হাসিতে বলে যে ফেরাউনের বাড়িতেও মানুষের ঢল পড়ে যেত, ফেরাউনের বাড়িতেও মানুষ জায়গা দিতে পারতো না, তাই বলে কি এখন কি সবাই ফেরাউনকে ভালো বলে? খারাপ মানুষের বাড়িতেই বেশি বেশি মানুষের আনাগোনা হয়, ভালো মানুষের বাড়িতে মানুষ যায় না। তা আমার দাদার মুখে এই কথাগুলো শুনতাম এবং আব্বু না খুব বেশি একটা দাদার সাথে কথা বলতো না। দাদা শেষে প্রায় 6 মাস ধরে খুব অসুস্থ ছিল। দাদার জন্য ওষুধ আনা শুরু করে থেকে, দাদার সেবা যত্ন করা থেকে শুরু করে এই সব কিছুই আমি করতাম। আমার বাবা শুধু আমার জিজ্ঞেস করতো যে সজীব, তোর দাদার কী অবস্থা, শারীরিক অবস্থা কি এখন আগের থেকেও ভালো আছে, এটুকু আমাকে বলতো। কিন্তু বাবা কখনো স্বয়ং গিয়ে আমার দাদাকে দেখতো না, আর গেলেও না আমার দাদা অন্যদিকে তাকায় থাকতো। আমি জানি না আসলে আমার দাদার সাথে আমার বাবার সম্পর্কের কী সমস্যা ছিল। আপনি আরেকটা বিষয় শুনলে খুব অবাক হয়ে যাবেন, আমার দাদার কিন্তু একমাত্র ছেলে ছিল আমার বাবা। অবশ্য আমার একটা ফুফি আছে, তো ফুফির বিয়ে হয়ে গেছে, উনি আলাদা। তো দাদার একমাত্র সন্তান হওয়ার পরেও আমার বাবাকে ওইভাবে আমার দাদা দেখতো না। তো যাই হোক, এরকম করে ক্লাস 7-এ পড়া অবস্থায় আমার দাদাভাই তখন মারা যায়।
তো দাদা মারা যাওয়াতে আমার আব্বা অনেকটা ভেঙে পড়ে, আমি অনেক কান্নাকাটি করি এবং আমাদের পরিবারের মধ্যে আমার দাদা খুব ভালো একজন মানুষ ছিল। ঠিক দাদা মারা যাওয়ার 3 মাসের মাথায় আমার দাদিও মারা যায়। আমার দাদি আমার দাদাকে অসম্ভব রকমের ভালোবাসতো, যার জন্য দাদার ওই আত্মা আমার দাদিকে সহ নিয়ে যায়, এটাই গ্রামবাসীরা বলে। কারণ আমার দাদার মৃত্যুর পরে আমার দাদি বেশিরভাগ সময় দাদার কবরের কাছে গিয়ে বসে থাকতো, ওখানেই কান্নাকাটি করতো। এই জন্য গ্রামের মানুষ বলে যে আমার দাদার আত্মায় নাকি টেনে আমার দাদিকে নিয়ে যায়। দাদা দাদির কবর পাশাপাশি হয়ে আমি ওখানে বসে সবসময় কবর জিয়ারত করি এবং কান্নাকাটি করি। এরকম করতে করতে আমার স্কুলের জীবন আমি কাটিয়ে ফেলি, মানে আমার স্কুল জীবন শেষ করি। তখন আমি সবেমাত্র আমাদের এলাকার একটা কলেজে ভর্তি হই এবং কলেজে ভর্তি হলে পরে আমার কিন্তু অনেক বন্ধুবান্ধব থাকে, মানে প্রতিষ্ঠিত মেম্বার। ওই সময় কিন্তু আমার আব্বা মেম্বার না, আমার আব্বা প্রাক্তন মেম্বার। সে সময় আমার আব্বা কিন্তু গ্রামের মোড়ল, মানে বিভিন্ন জায়গাতে যাইতো, দরবার কারবার করতো, মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিত এবং সত্য কথা বলতে এবং খুব সৎ নিষ্ঠাবান মানুষ হিসাবে আমার বাবা আমাদের এলাকাতে খুব পরিচিত একটা মুখ। তখন আর মেম্বারই করে না। আমার আব্বা এক ট্রামেই মেম্বারই করেছিল, মানে 5 বছর মেম্বার ছিল। এরপরে আমার আব্বা আর মেম্বারই করে না। এখনও কিন্তু আমার এলাকার মানুষ আমার আব্বাকে মেম্বার বলেই ডাকে, আমার আব্বাকে মেম্বার বলে আমার এলাকার মানুষজন ডাকে। যাই হোক, এভাবেই তখন আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হলাম এবং কলেজে ভর্তি হলাম পরে আমার আব্বা তখন একদিন আমারে বলতেছে যে আমারে বলে, সজীব একটা দরবারে যাব, তুই সহ যাবি রাতের বেলা। তখন আমি কলেজে পড়ি। তো আমার আব্বা প্রতিদিনে আবার 2-3টা মেল থাকতো, দরবার থাকতো। তা আমি বললাম যে কেন? আমার আব্বা বলে, তোর কি দরবার কারবার শিখতে হবে না? মানুষের সাথে উঠা বসা করা লাগবে না? দরবার শিখতে হবে, দরবার কিন্তু শিখার মতো একটা জিনিস। তাই আমি বলি, আব্বা এই মেল দরবার আমার প্রয়োজন নয়, আমি এগুলোতে যেতে চাই না। তেমনি আমাকে নিয়েই যাবে। তা জোর টোর করে আমাকে তখন নিয়ে গেল আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রামে। তখন আমরা রিক্সা দিয়ে গেলাম, আমি, আমার বাবা এবং আমাদের গ্রামের আরেকজন লোক, 3 জন 2 রিক্সা দিয়ে তখন আমরা ওইখানে গেলাম এবং সেই দরবারে উপস্থিত হলাম। দরবার একটা স্কুলের মাঠে দরবার, বাট ওখানে যাওয়ার পরে যেটা দেখলাম কি যে ভানেন, মানে প্রচুর মানুষ, মানে এত পরিমাণের মানুষ বলার মতো না। মনে হয় যেন বিশাল কোনো একটা মানে আপনার এই কী বলে মানে কোনো রকমের মানে রাজনীতিক যে ইয়েগুলো হয় না, সমাবেশ হয় না, এরকম বিশাল কোনো একটা সমাবেশ, প্রচুর মানুষ। তো আমার আব্বা গেল, আব্বা যাওয়ার পর আব্বাকে চেয়ার দিল, আব্বুর পাশের চেয়ার আমি বসছি। তো ঘটনাটা হচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রামের, মানে 2টো গ্রামের মাঝে এই ঝামেলাটা। আমার আব্বা তখন দরবার করতেছে। দরবারের মিডল পর্যায়ে ওই গ্রামের মানুষ হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, রাতের অন্ধকারে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায় দরবারের মধ্যেই। রায় ঘোষণা হওয়ার আগেই আমার আব্বাকে তখন তারা মারার জন্য তেড়ে আসে। ওই মুহূর্তে আমিও তখন সামনে যাই এবং আমি সামনে গেলে পরে ওইখানে একটা প্রচণ্ড রকমের মারামারি মতো হয়। তো মারামারি হয় এটাই আমি দেখেছি এবং আমার আব্বা ওখান থেকে উঠে আমরা কিন্তু সাথে সাথে দরবার থেকে চলে আসার পরে রাত 12টার দিকে আমার আব্বার কাছে কল আসে। রাতে 12:30টার দিকে আমার আব্বার কাছে কল আসে এবং কল আসার পরে আব্বা তখন আমাকে ঘুম থেকে জাগায় বলতে আছে, সজীব তুই কালকে একটু বাড়ি থেকে চলে যা, কোথাও গিয়ে একটু কয়েকটা দিন থাক, একটু শরীর ঢাকা থাক, বা রাস্তাঘাটে বের হবি না, কোথাও একটু চলে যা কালকে দিনের বেলায়। তো আমি বললাম যে কোথায় যাব? আমার বাবা বলতেছে তোর নানার বাড়িতে চলে যা, এটা আমাকে বলে। তো আমি বললাম যে বাবা চলে যাব ঠিক আছে, কিন্তু কেন, মানে কারণটা কি? হঠাৎ করে তুমি আমাকে চলে যেতে বলতেছো, কি হয়েছে? আমার আব্বা বলে, গতকালকে রাতে আমরা যেই দরবারে গেছিলাম ওখানে অনেক ঝামেলা হয়েছে। আমি বললাম এটা তো দেখলামই ঝামেলা হয়েছে। আব্বা বলে, শুধু ঝামেলা না, ওখানে একটা মার্ডারও হয়েছে এবং ওই মার্ডার মামলার আসামি আমাকে আর তোকে করা হয়েছে, আরও অনেকজনকেই করা হয়েছে, কিন্তু আমার আর তোর নাম ওখানে দেওয়া আছে। আমি তখন বললাম যে আব্বা এইটা আপনি কী বলেন? আমার নাম আপনার নাম কেন এখানে দিবে? আমরা তো এখানে কোনো কিছু করি নাই। আমার আব্বা বলে, মামলা সাজানোর জন্য অনেক রকমের মিথ্যা কথাবার্তা দিয়ে মামলা সাজাইতে হয়, এখানে তোর নাম আমার নাম দিয়ে দিছে। আমি বললাম ঠিক আছে, তা আমার নাম দিছে, তোমার নামও তো দিছে, তা আমি যদি বাড়ি থেকে পালাইয়া যাই তুমি বাড়িতে থাকবে কেন? আমার আব্বা বলে, পুলিশের এত বড় ক্ষমতা নাই যে আমারে বাড়ি থেকে উঠে নিয়ে যাবে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমি তোরে নিয়ে ভয় পাই। রাস্তাঘাটে যদি তোরে পায় তোরে হঠাৎ করে উঠে নিয়ে যাবে, কিন্তু আমার বাড়িতে ঢুকে আমারে ধরে নিয়ে যাবে এরকম পুলিশ আমাদের থানায় জন্ম হয় নাই, আমি তোরে নিয়ে ভয় পাই। পরে আমার আব্বা বলে যে তুই চলে যা, এটা আমারে বলতেছে। তো আমি কী করলাম, সকালবেলা ব্যাগটিক রেডি করলাম। আসলে ভাই সত্যি কথা বলতে কি জানেন, আমার নানু বাড়িতে যাইতে আমার ভালো লাগে না। মানে আমাদের নানু বাড়িটা হচ্ছে মানে একদম অজপাড়া গায়ে এবং সেখানকার মানুষজনের কথাবার্তা ভালো লাগে না, মানে কেমন একটু আনকালচারাল টাইপের মানুষজন আর কি, একদম পুরো প্রত্যন্ত এলাকা। তো খুব নীরব, মানুষের খুব একটা নাই, ভালো লাগে না নানু বাড়িটা, একদম শুনশান নীরবতা, মনে হয় যেন কোনো একটা লাশের বাড়িতে আসছি, মানে এরকম একটা অবস্থা মনে হয়। তো ভীষণ মন খারাপ করে তখন বাজারের দিকে গেলাম। তো আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে রূপক,
মানে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। মানে আমরা একসাথে কলেজে পড়াশোনা করি, আমার ক্লাসমেট ইভেন বন্ধু। ওইখানে গিয়ে মন খারাপ করে দাঁড়ায় আসছি, ও আমারে দেখছে, ও সাইকেল নিয়ে কোত্থেকে জানিস, ওর একটু নিম্নবর্তী পরিবারে আর কি। আমারে বলতেছে, রূপক আমারে বলতেছে, বন্ধু কই যাস? আমি বললাম চলে যাচ্ছি রে, হয়তো অনেক দিন ধরে তোদের সাথে দেখা হবে না, 15-20 দিন আমি এক জায়গায় থাকবো, আমি আর আসবো না। পরে আমারে বলতেছে তুই চলে যাবে কারণটা কি আমারে বল। ওই সময় বৃষ্টি নামছে, মানে একদম মুষলধারে বৃষ্টি নামছে। তা আমি আর ও মিলে একটা দোকানের ছাউনির নিচে দাঁড়াইছি। পরে রূপক আমারে বলতেছে যে কি হয়েছে আমার কাছে বল সজীব। আমি বললাম দেখ এই ঘটনা, সম্পূর্ণ ঘটনা বলার পরে ও আমার বলতেছে তোর নানু বাড়িতে যাইতে হবে কেন, তুই তো বললি তোর নানু বাড়ি তোর ভালো লাগে না, ওখানে সংসার নীরবতা, মানুষজন নাই, ওইখানে তো যেতে ভালো লাগে না, কী করবে এখন, আব্বু বলছে ওইখানে যাওয়ার জন্য। ও আমারে বলে তুই আমার বাড়িতে চল। আমি বললাম না, তোর বাড়িতে গেলে আব্বু রাগ করবে। ও বলে আরে বেটা আমার বাড়িতে গেলে কি তোরে কেউ ধরতে পারবে? আমার বাড়ির মধ্যে আমার বাবা আছে, মা আছে, আমার বোন আছে, আমরা সবাই আছি, ওইখানে গেলে কিচ্ছু মানে তুই ওইখানে চল। তাই আমি বললাম যে পরে মানে আমার আসলে নানু বাড়িতে যেতে ইচ্ছে করতেছে না, তো তাই বললাম যে আচ্ছা ঠিক আছে চল। পরে ওর সাথে আমি তখন ওদের বাড়িতে গিয়ে উঠছি। উঠার পরে ওদের বাড়িতে কিন্তু আবার অনেকটা সেফটি আছে, অনেক নিরাপদ আছে, কারণ ওদের বাড়ির মধ্যে ওরকম কোনো কিছু হয় না, বা বাইরের লোকেরা খুব একটা যাতায়াত করে না, ওদের বাড়িটাও একটু ভালো একটা জায়গার মধ্যে। পরে ওই বাড়িতে গেছি, পরে ও যেই ঘরে থাকতো, ও কিন্তু আলাদা একটা ঘরে থাকতো, ওই ঘরে আমার তখন থাকতে দিছে। দুপুরের দিকে আমার আব্বা তখন আমার ফোন দিছে, ফোন দিয়া বলে তুই কি তোর নানু বাড়িতে পৌঁছাইছিস? আমি বললাম হ্যাঁ আব্বা আমি সেভে আছি, মানে নানু বাড়িতে আছি এইটা বলি না, বলছে আমি সেভে আছি। আব্বা বললো ঠিক আছে সাবধানে থাকিস, রাস্তাঘাটে বেরিয়েছিস না। আচ্ছা ঠিক আছে। তারপরে ওইখানে গেলাম, আমার বন্ধু রূপক আছে, ওর সাথে আমি দুষ্টামি, কিন্তু ওইখানে থাকার পর আমার খুব ভালো লাগতেছে। রূপকের সাথে ঘুরতে পারতেছি, মানে ঘরের মধ্যে গল্প গুজব করতে পারতেছি, আবার দুজনে মিলে তাস টাস খেলি, লুডো খেলি, মানে একটা গভীর সম্পর্ক দুজনের মাঝে। এইরকম করতে করতে একদিন হলো কি, একদিন কেটে গেছে, ওই রাতও কেটে গেছে। তো রূপক আমার খাবার এনে দিতেছে, আমি খাইতেছি, এরকম করে একদিন এক রাত কেটে গেল। এবং পরের দিন সকালবেলা রূপক আমারে বলতেছে যে বন্ধুরে আমি একটু শহরের দিকে যাব, আমার একটা কাজ আছে, মানে ওর বাবার কোনো একটা কাজে যাবে। তাই আমারে বলতেছে আমি তুই শহরের দিকে যাব, তাইলে তুই ইয়ে কর, এই যে তুই থাক, এটা আমারে বলতেছে, তোরে আমার আম্মা নাস্তা দিয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ও তখন সকালে বেরিয়ে গেছে, আমি শুয়ে আছি, হঠাৎ করে একটা মেয়ে এসে আমাকে ভাই ডাকতেছে, এমন করে সজীব ভাইয়া, ও সজীব ভাইয়া, দুইটা ডাক দেওয়ার পর আমার তখন ঘুমটা ভাঙলো। এবং ভাঙার পর আমি তখন জানালাটা খুললাম, মানে জানালা দিয়ে ডাকতেছে। জানালাটা খুলে আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকাইলাম, আমার কাছে মনে হয় যেন সকালের সূর্যটা আমার জানালার কাছে এসে দাঁড়িয়েছে। মানে এত সুন্দর চেহারার মেয়ে আমি আমার জীবনও দেখি নাই। আমি অদ্ভুত নজরে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। এবং আমি বললাম আপনি কে? বলে আমি রূপক ভাইয়ার ছোট বোন। আমি বললাম আপনার নাম কি? তাইলে রূপা? বলে হ্যাঁ আমার নাম রূপা। এমনি মাঝে মাঝে রূপকের শুনতাম, রূপকে আমার যখন কলেজে যাইতো না, অনেক পোলাপাইনি দুষ্টামি করে বলতো এই তোর বোনটারে আমার কাছে বিয়ে দিবি, মানে আমি তোর বোনের বিয়ে করব, মানে এরকম অনেক কথাবার্তা অনেক ছেলেফেলেরা বলতো। তা বলার কারণে মানে আমারও মাঝে মাঝে মানে প্রশ্ন জাগতো যে মেয়েটা কি আসলে অনেক সুন্দর। তো এমনি কখনো রূপকে কখনো জিজ্ঞেস করি নাই, মানে কখনোই মানে বলি নাই যে এমনি এমনি এটা, বা তোর বোনকে নিয়ে কেন সবাই এরকম করে কথা বলে, মানে আসলে কি তোর বোন দেখতে অনেক সুন্দর কিনা, ওইগুলো ওরকম কোনো প্রশ্নকে কখনোই করি নাই। কিন্তু ওই দিন মেয়েটাকে দেখার পর আমি সত্যি মানে মনে হয় যেন ফিদা হয়ে গেলাম। পরে আমারে বলতেছে আম্মু নাস্তা দিছে, দরজাটা খোলেন আমি নাস্তাটা মানে ঘরে দিয়ে যাব। পরে দরজা খুলছে, খোলার পরে মেয়েটা তখন নাস্তা নিয়ে আসছে। আসার পরে টেবিলের মধ্যে নাস্তা দিল, দেওয়ার পরে আমি বললাম যে তুমি কি করো? বলে আমি পড়াশোনা করি। কোথায় পড়ো? ক্লাস 9-এ। কই পড়ো? ওদের এলাকাতে একটা স্কুল আছে ওইখানে, মানে ওদের এলাকা আমাদের এলাকা একই এলাকা, আমাদের এক এলাকাতেই দুইটা স্কুল, আমাদের এলাকাটা অনেক বড়, একটা এই পাশে আর একটা ওই পাশে। তো ওই পাশের হচ্ছে নাজনাথা স্কুলে মেয়েটা পড়াশোনা করে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নাস্তা করতেছি আর বারবার চিন্তা করতেছি কিরে ওর বোন এত সুন্দর, মানে এবারও দুপুরে আসছে। আসার পরে আমি কিন্তু ওর কিছু বলি না, দুপুরে আসছে ও আমার সাথে গোসল টোসল করছে, আবার আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, আমার জন্য খাবার নিয়ে আসছে। এমন করে ও পরের দিন আমারে বলতেছে বন্ধু কাজ তো শেষ হয় না, আজকে আমি আবারও চলে যাব সকালবেলা। তা ও আবার সকালবেলা বাইরে চলে গেছে। যাওয়ার পরে বরাবর মতো ওর বোন আবারও খাবার নিয়ে আসছে। ওই দিন আমি জানালা খুলে বসে আছি যে ও তো খাবার নিয়ে আসবে, ডাক যাতে না দেওয়া লাগে। তো আসার পরে আমি তখন দরজা খুলে দিলাম, পরে ভিতরে আসছে। আসার পরে বলতেছে এটা আপনার নাস্তা। পরে আমি বললাম যে আজকে নাস্তায় তো বেশি দিল কেন, রূপক তো নাই। বলে না কই বেশি দিল কেন, প্রতিদিন যা দেয় তাই তো দিচ্ছে। আমি বললাম রূপা কিছু না আমানো করলে একটা কথা জিজ্ঞেস করবো? বলে হ্যাঁ ভাইয়া বলেন। আমি বললাম তুমি একটু বসবা এখানে? বলে আচ্ছা ঠিক আছে বসি। পরে বসছি। মেয়েটা মানে যেমনই লম্বা তেমনই ফর্সা এবং তেমনই শরীরের গঠন অনেক সুন্দর।
মানে অনেক সুন্দর। এক কথায় বলতে গেলে আমার কাছে ওর চেহারা বা ওর বডি, ওকে যদি আমার মেনশন করতে হয় তাহলে বাংলাদেশি নায়িকা পপির মতো অনেকটাও ছিল। আর ওই সময়টাতে কিন্তু পপি বা আমাদের ওই জেনারেশনের সময় পপি কিন্তু আমাদের ক্রাশ ছিল, মানে নায়িকা পপি। ওর ছবি কিন্তু প্রচুর হিট হতো এবং ওর ছবি দেখে দেখে ওর ছবি আমরা ঘরের মধ্যে পর্যন্ত ঝুলিয়ে রাখতাম আর কি। অনেকের কাছে ও চোখ ক্রাশ ছিল। তো এইরকম যেহেতু ওর চেহারাটা ছিল, মেয়েটার চেহারা ছিল, পরে আমি মনে হয় যেন আমি তার প্রতি পাগল হয়ে গেছি। পরে আমি বললাম যে একটু বসো, একটু কথা বলি। পরে বসছে, আমি বললাম যে তো তুমি প্রেম টেম করো না, এমন করে বলছে। ওরা হাসতেছে, বলে ভাই এসব আপনি কী বলেন, এটা কোনো কথা? আমি বললাম না, প্রেম করো না, তোমার মতো মেয়ে, এত সুন্দর মেয়ে, সে কি আজ পর্যন্ত প্রেম না করে আছে? বলে আপনি আমার ভাইয়ার ফ্রেন্ড হইয়া এরকম কথা কীভাবে বলেন? ছি, এটা কোনো কথা? এ বলে উঠে যাচ্ছে। আমি হঠাৎ করে তার হাতটা চেপে ধরলাম এবং হাত ধরার পরে ও আমার বলতেছে কি? আমি বললাম তুমি আমার ভাইয়া ডাকলা, তা আমি তোমার হাত ধরতে পারি না? তো বলে হাত ছেড়ে দেন, আমি চলে যাবো। আমি বললাম না, বসো। পরে বসছে। আমি বললাম যে দেখো, এই রূপক তো আসতে অনেক সময় লাগে, আসতে অনেক টাইম লাগবে, ভালো লাগে না। তুমি যদি থাকো আমার একটু ভালো লাগবে। এই তুমি লুডো খেলতে পারো? বলে পারি। আমি বললাম চলো লুডো খেলি। বলে না না, আমার স্কুলে যাইতে হবে, আমার স্কুলে যাইতে হবে। আমি বললাম তাই তুমি আজকে স্কুলে যাইও না, চলো না দুজনে মিলে একটু লুডো খেলি। বলতেছে না না না, লুডো খেলবো না, আমি স্কুলে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলে যাও। এ বলে ও তখন নাস্তাটা দিয়েও তখন চলে গেছে। এবং এরপর দেখা গেলো যে ভাই ওর যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে এবং এই বৃষ্টি স্টিল মানে দিনে 10টা পর্যন্ত রয়ে গেছে। 10টার দিকে আমি দেখি যে ও স্কুল ড্রেস পরে এই ঘরের দরজায় দাঁড়াইয়ে আছে, মানে স্কুলে আর যাইতে পারে নাই, এই ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। পরে আমি তখন ওর মানে জানালা দিয়ে বলতেছি, রূপা স্কুলের সময় কিন্তু চলে গেছে, এখন আর স্কুলে যাওয়া লাভ নাই, লুডো কোডটা নিয়ে আসো, এরকম করে বলতেছি। এবং এরপরে প্রায় 10:30টার দিকে তখন ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে এবার লুডো কোডটা নিয়ে আসছে। আইসা আমার সাথে লুডো খেলতেছে, মানে দুজনে মিলে লুডো খেলতেছি, এত যে ভালো লাগতেছে না ভাই, আপনাকে না বলে বুঝাতে পারবো না। আমি বারবার ওর মুখের দিকে তাকাই, আমার কাছে মনে হয় আমার চোখের সামনে একটা পরী বসে আছে। আমি কি লুডো খেলবো, লুডো খেলার দিকে তো আসলে কোনো মনোযোগ নেই, আমি শুধু বারবার তার মুখের দিকে তাকাচ্ছি, তার চোখের চাহনি, মিষ্টি মুখের হাসি এবং হরিণের মতো চোখ। মানে কী বলবো, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। এবং তার সাথে খেলা করতে করতেই একটা সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে রূপক তখন ঘরে এসে ঢোকে। এবং রূপক যখন ঘরে এসে ঢুকে আমার তখন ভয় ঢুকে যায় যে আরে ও আবার ওকে কোনো কিছু বলে বসে কিনা, ও ঘরে নাই, আমি ওর বোনকে দিয়া ওর বোনের সাথে লুডো খেলতেছি। পরে আমি বললাম বন্ধু ভাল লাগতেছে না, এই জন্য রূপা আসছে একটু লুডো খেলতেছে, মানে ভয়ে ভয়ে বলতেছে। ও বলে হ্যাঁ ভালোই তো হয়েছে। তো রূপারে বলতেছে রূপা, এই রূপক তো এই সজীব তো ঘরেই থাকে, ওর ভালো টালা লাগে না, বাইরে যেতে পারে না, তুই মাঝে মাঝে এসে ওর সাথে একটু লুডো মুডো খেলিস, ওর ভালো লাগবে। এইটা বললে আমার বন্ধু রূপক তখন গোসল করতে চলে গেল। এবং এরপর থেকে হলো এই ঘটনা। অলওয়েজ যে রূপা আমার কাছে আসতো, রূপক যেহেতু পারমিশন দিয়ে দিছে, দিনে রাতে মিলে আসতো, আমার সাথে লুডো খেলতো, গল্প করতো, গুজব করতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি এই রূপার প্রেমে মাতোয়ারা হয়ে যাই এবং রূপও কিন্তু আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়। কেউ কাউকে মুখ দিয়ে বলি নাই যে ভালোবাসি, কিন্তু এরপরেও একে অপরের অন্তর জানে, একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝি না। এরকম করতে করতে প্রায় 16 দিনের মতো আমি আমার এই বন্ধুর বাড়িতে থাকি। এবং 16 দিন পরে আমার আব্বুর সাথে কথা হয় এবং আব্বু আমাকে বলে তুই বাড়িতে চলে আয়। আব্বু কিন্তু পরে জানতে পারছে যে আমি ওই বাড়িতে নাই, আমি হচ্ছে আমার বন্ধুর রূপকের বাড়িতে আসছে, আমি নানুর বাড়িতে যাইনি। আব্বু জানছে, তো জেনেও আব্বু আর কোনো কিছু বলে নাই। পরে আব্বু আমারে বললো যে তুই চলে আয়। তাই আমি তখন বাড়িতে চলে আসছি, মামলার সমস্যাটা সমাধান হয়ে গেছে। কিন্তু ভাই আমার সমস্যা তো সমাধান হলো না। আমি ভাই আসার পরে কলেজে গেলে ভাল লাগে না, পড়াশোনা করতে ভাল লাগে না, খাইতে গেলে ভাল লাগে না, ঘুমাইতে গেলে ভাল লাগে না, মানে সারাক্ষণই মনের ভিতর আনচান 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 করতেছে। আর রূপা নামের একটা শব্দ মনে হয়, টোন মনে হয় আমার মনের মনিকোটায় সারাক্ষণই টিপ টিপ করে বাজতে থাকে। আমি রূপাকে ছাড়া কোনো কিছুই বুঝি না। বারবার রূপার স্কুলের সামনে যাই, রূপার সাথে দেখা করি এবং দুজনের মাঝে গভীরভাবে হারিয়ে যাই। এবং আমার বন্ধু রূপকও কিন্তু কিছুটা বিষয়ে আন্দাজ করে, ও অনেকটা ডাউট করে যে মাঝে মাঝে ও দেখে আমি বিনা কারণ ওদের বাড়িতে যাচ্ছি এবং ওর সামনে রূপার গালে ধরে টান দিতেছি, রূপার সাথে দুষ্টমি করতেছি। তো এই রূপক বন্ধু কিন্তু অনেক কিছুই বুঝে, বাট বুঝার পরেও না রূপক কোনো কিছু বলে না। মানে ও খুব ফ্রি মাইন্ডের একটা ছেলে। আমি ওর বন্ধু বা ওদের ঘরে আসছি বা ওর বোনের সাথে দুষ্টমি করি, এতে আসলে ওর ওরকমভাবে কোনো কিছু ওর খারাপ লাগে না বা ও কোনো কিছু বলে না। তো যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার আব্বা একটা ফ্যাক্টরি করবে, একটা ফিশারি বা এই টাইপের একটা মাছের যে ছোট মাছের পোনা এরকম করে রাখবে বা বড় মাছের ডিম থেকে পোনা ফুটাবে, এরকম একটা হেসারি বলে, একটা মাছের হেসারি করবে, এরকম একটা জায়গা আমার আব্বা তখন নির্ধারণ করছে, কোথায় জানি আমি জানি না। এবং নির্ধারণ করার পরে একদিন আব্বা আমার রাতের বেলায় ডাকছে সন্ধ্যার দিকে।
ডাইকে আমারে বলতেছে, সজীব, তোর বন্ধু রূপকের সাথে তো তোর ভালো একটা সম্পর্ক, এবং রূপকরে দিয়ে কি একটা কাজ করাই দিতে পারবি? আব্বু আমারে বলে। আমি তখন বললাম যে পারবো তো, সমস্যা কি? আমার আব্বা বলে। আমি বললাম, পরে আব্বু বলতেছে যে মানে হাসনা দিঘির ওই দিকে, মানে ওখানে একটা দিঘি আছে, এটা হাসনা দিঘি বলে। তো আমার আব্বা বলে হাসনা দিঘির পাড়ের ওইখানে রাস্তার পাশে একটা খাদা জমি আছে, মানে গর্ত জমি আছে। ওই জমিটা হচ্ছে রূপকের বাবার। তো তুই কি রূপকের সাথে কথাবার্তা বলে ওই জমিটা আব্বারে নিয়ে দিতে পারবি? আব্বা ওখানে একটা মাছের হেসারি করব। দেন আমি বললাম যে হেসারি করবা বা ফিশারি করবা, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো রূপকের সাথে। পরের দিন আমি তখন কলেজে গেলাম, গিয়ে রূপকরে বললাম যে বন্ধু, এই ঘটনা এমনি এমনি। ও আমারে বলে, দেখ এটা তো আসলে আমার না, এটা তো আমার আব্বুর। তা এটা তুই আব্বুর সাথে কথা বললে ভালো হয়, তুই সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে আসিস। তাই কলেজ থেকে এসে সন্ধ্যার দিকে তখন রূপকের বাড়ির দিকে গেলাম। গিয়ে ওর বাবারে তখন আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, এমন এমন ঘটনা, এই জমিটা আমার আব্বু বলতেছে যে ওখানে আমার আব্বু মাছের হিসারি করবে। তো তখন উনি বলতেছে, মানে এই ওর ওর বাবা কিন্তু একটু অসুস্থ, মানে রূপকের বাবা কিন্তু একটু অসুস্থ, ওনার পায়ে সমস্যা এবং ওনার অনেক ধরনের রোগে, অনেক ইনজুরি টুনি। তো উনি বলতেছে যে দেখো বাবা, আসলে কি বলবো, আমার তো বলার মতো কোনো ভাষা নাই। এই জমিটা আমি রাখছিলাম আমার ছেলের জন্য। আমার ছেলের তো কোনো ভবিষ্যৎ নাই, এবং ওর তো কোনো কিছুই নাই। তো এখন চিন্তা করতেছিলাম যে এই জমিটা দিয়া বা এই জমিটার মধ্যে ওরে কোনো একটা ব্যবসা বাণিজ্য করানোর ব্যবস্থা করবো, যেহেতু এটা মেন রোডের পাশে আছে, অথবা এই জমিটা বিক্রি করে আমি ওরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করব। এইটা চিন্তা করতেছিলাম। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে এটা বিক্রি করেন, বিক্রি করে রূপকরে বিদেশ পাঠিয়ে দেন। উনি বলে, রূপক তখন লাভ দিয়ে উঠে বলতেছে, না আমি বিদেশ যাব না, আমি বিদেশ যাব না, আমি আব্বু আমার বললে হবে নাকি, আমি বিদেশ যাব না, আমি ব্যবসা বাণিজ্য করব, আমি কোনো ব্যবসা বাণিজ্য করবো, এরকম করে বলতেছে। পরে আমি তখন বলতেছিলাম যে তুই ব্যবসা করবে ভালো কথা, এটা বিক্রি করে টাকা নিয়ে তারপর ব্যবসা কর। ওই তখন কোনো কিছু বলে না, মানে চুপচাপ আছে। তাই থাকার পরে এরপরে হলো কি, আমার তখন এরা করলো কি, জমিটা বিক্রি, মানে ওর আব্বা বলতেছে ঠিক আছে বিক্রি করবে, মানে আপনার রূপকের বাবা, তাই বিক্রি করবে। এখন আমি তখন আমার আব্বুরা এসে জানাইলাম যে আব্বু, এই রূপকের আব্বু তো বলতেছে জমি বিক্রি করবে, এমন এমন ঘটনা। আমার আব্বা তখন দাম নির্ধারণ করছে। দাম নির্ধারণ করার পরে রূপকের আব্বা এই জমির দাম অনেক টাকা চাইছে, মানে যেটা আসলে সম্ভব না, বা এরকম একটা অসম্ভব দাম উনি চাইছে। আমার আব্বা তখন বলতেছে যে এত দাম দিয়ে আমি জমি কিনবো কেন, এত দাম দিয়ে তো আমার জমি কেনার দরকার না, আমি এত দাম দিয়ে জমি কিনবো না। আব্বা তখন আর এই জমিটা কিনলো না। এখন জমিটা কেনার না পরে এই কিছুদিন পরেই, ধরেন আপনার এই 15-20 দিন পরে হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে রূপার বিয়ের ঘর আসতেছে, মানে রূপাকে বিয়ে দিয়ে দিবে, এরকম একটা কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে আলোচনা হইতেছে। তো তখন কিন্তু আমি রূপারে ছাড়া, মানে রূপা যদি না থাকে আমি কিন্তু আত্মহত্যা করে মরে যাবো, সোজা কথা। এরই মাঝে অনেক স্মৃতি আমার রূপার সাথে আছে, গল্প বড় হয়ে যাবে বলে আমি বলতেছি না। আমি অনেক রাত আমার বন্ধুর সাথে গিয়ে রূপার সাথে কাটিয়েছি, এবং এরকম অনেক চন্দ্রিমা রাত গেছে যে রূপা আমার কোলের মধ্যে ঘুমিয়েছিল, সকালে ফজরে আজান দিছে, পরে ঘরে গেছে, আমি ঘরে আসছি। এরকম অনেক স্মৃতি আমাদের, অনেক মধুর মানে স্মৃতি আমাদের আছে। পরে যেটা হইলো যে ঠিক আছে, আমি তখন আমার আব্বা এটা ছেড়ে দিলে, এবার এই রূপার যখন বিয়ে শাদী ঠিক হইতে আছে, এবং একটা জায়গায় মোটামুটি কথাবার্তা কিছুটা ফাইনালের পথে, ছেলে বিদেশে থাকে, ইতালিতে থাকে ওই সময়, এবং ইতালি নিয়ে যাবে রূপারে বিয়ে করে, এরকম কথাবার্তা চলতেছে। পরে ওই মুহূর্তে আবার ওই ছেলের একটা সমস্যা আছে, ছেলে একটু, মানে যাই হোক নাই বলি, একটু অন্য দিক থেকে একটু সমস্যা। তো রূপা কিন্তু আবার ওই ছেলেকে বিয়ে করবে না, বা এরকম নাকি রূপা তার ভাইরে কইতেছে। একদিন আমি রূপকের সাথে কথা বলি রূপার বিষয়ে, পরে বলে ছেলে ভালো, এবং ছেলের এই সমস্যা, একটা শারীরিক সমস্যা আছে, এইটার কারণে ছেলে হচ্ছে রূপারে বিয়ে করবে। এখন রূপা তো ওই ছেলের বিয়ে করতে রাজি নাই, রূপা বিয়ে করবে না। পরে আমি রূপকরে বলতেছি যে আমরা একসাথেই বসে আছি, মানে বিকেলবেলা আমাদের কলেজ মাঠে। পরে আমি বলি, বন্ধু রূপক, তোর একটা কথা জিজ্ঞেস করব, এখন তুই যদি মাইন্ড না করিস। আমার বলে, না না মাইন্ড করো না, সমস্যা কি, তুই আমার বন্ধু, জিজ্ঞেস কর কি। আমি বললাম, আচ্ছা তুই কি আমার আর রূপার বিষয়ে কোনো কিছু জানিস? এমনি বললাম। এবং বলার পরে না ও আমার দিকে একটু অন্যভাবে তাকাইলো, মানে মনে হয় যেন ও আমার দিকে একটু জায়গায় বলতেছে কি, মানে কী সম্পর্ক। আমি বললাম যে না, সম্পর্ক হচ্ছে এইটা যে আমি তোর বাড়িতে যাচ্ছি, তোর বাড়ি থেকে আসতেছি, ঘুরতেছি, ফিরতেছি, এত কিছু করতেছি, তারপরেও কি তোর মনে হয় না যে এখানে কিছু একটা আছে? পরে আমার বলে, কি আছে তুই বল, মানে মানে খুলে বল, না তুই বুঝবো না। আমি বললাম, দেখ আমি কিন্তু রূপারে ভালোবাসি, আর রূপার যদি প্রাইম মিনিস্টারের ছেলেও যদি রূপাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি কিন্তু ওই প্রাইম মিনিস্টারের ছেলের কাছেও না রূপারে বিয়ে দিতে দিব না, বিকজ আমি রূপাকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করব। পরও আমারে বলতেছে, এটা তো অনেক সুখের সংবাদ, তুই রূপারে ভালোবাসিস, এর চেয়েও বড় সুখ তো আর হতে পারে না। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে তো আমার আব্বার কাছে প্রস্তাব দিলে তো আমার আব্বা এক পায়ে রাজি, এবং রূপা তো তোরে ভালোবাসে, তাহলে তো আর কোনো কথাই নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে এসে আমি তখন বিষয়টা আমার আব্বারে জানালাম যে আব্বা এই ঘটনা, মানে আমি ওরা পছন্দ করে বিয়ে করবো এটা।
And বলার পর আমার আব্বা তখন বলে, তুই কেমনি চিন্তা করলে যে আমার মতো একজন লোক হইয়া ওই পরিবারের মেয়েরে তোরে বিয়ে করাবো? এইটা তো কোনোভাবেই হতে পারে না, এবং আমার দ্বারায় এটা কোনো অবস্থাতেই সম্ভব না। আমি বললাম যে আব্বা, মানে তুমি জনরোষ দিয়ে কি করবা? আমি ওরে ভালোবাসি, ওরে পছন্দ করি, এবং আমি ওরে বিয়ে করবা। আমি ওর বাবার টাকা পয়সা অর্থ সম্পদ এসব দিয়ে আমি কী করবো? আমার তো এগুলোর প্রয়োজন নাই। না আব্বা, রাজি হয় না, রাজি হয় না। আব্বু কোনোভাবেই রাজি হয় না। রূপক আমারে বলে, তুই তোর আব্বুরে রাজি যদি না করাইতে পারিস, তাহলে আমার আব্বুর কাছে গিয়ে তো তোর লাভ নাই। আগে তো তোর নিজের বাবাকে তো রাজি করাতে হবে। তোর নিজের বাবা যদি রাজি হয়ে যায়, তাহলে আমার আব্বা তো কোনো ম্যাটার না। আমার আব্বাকে রাজি করানো যাবে, বা আমি যেমনি পারি আব্বার রাজি করাবো, তুই তোর আব্বাকে রাজি করা। আব্বারে বুঝাইতেছি না, আমার আব্বা আমার কোনো বুঝ নেয়ই না। এবং শেষ পর্যন্ত প্রায় 1.5 মাস পরে আবার ওই দিক দিয়ে কিন্তু রূপার অন্য বিয়ের ঘরগুলো কিন্তু রূপক ভেঙে দিতেছে, মানে অন্য কোথাও কিন্তু বিয়ে দিতেছে না। প্রায় 1.5 মাস পরে আমার আব্বা তখন করলো কি, আমার আম্মারে বলছে যে ঠিক আছে, একটা শর্তে বিয়ে দিতে পারি। ওই বেটার যে একটা জমি আছে এই মানে ইয়ের পাশে, ওই জমিটা যদি আমার নামে লিখে দেয়, মানে আমার নামে যদি লিখে দেয়, তাহলে আমি আমার ছেলেকে বিয়ে করাবো ওই বাড়িতে। এইটা আমাকে আমার আব্বা বলছে। বলার পরে আমি মানে আম্মা বলতেছে, তাহলে তুই এটা বল। আমি বলি, মা এটা আমি কেমনি ওদেরকে বলি বলো? আমার আব্বা, এটা কেমন কাজ? এটা কোনো কথা? আমার আম্মা তখন বলে, শোন, আমার কাছে কিছু টাকা আছে, প্রয়োজন আমি ওই টাকা টুকাগুলো দিয়া হইলো ছেলেটার একটা লাইন করাই দিব, বা তোর আব্বারে ধইরা যেমনে পারি তোর আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়া এই রূপকের একটু ব্যবসা বাণিজ্য ধরাই দিব, তুই এটা গিয়া বল। পরে আমি আমার বন্ধু রূপকের লোকে দেখা করে, রূপকরই তো আমার প্রথমে বলতে হয়। আমি বন্ধু, তোরে কী বলবো, একটা প্রস্তাব দিতে আসছিলাম। বলে কি? আমি বললাম, তুই ওই জমিটা বিক্রি করে দে। ও বলে, হ্যাঁ, আমি তোর জমি বিক্রি করার কথা বলছিলাম, তোর আব্বা তো কিনলো না। তোর আব্বা বলতেছে দাম অনেক বেশি, এই জন্য কিনবে না। আমি পরে এদিক সেদিক চাইতেছে, আমার বলে, কিরে কী বলবি খুলে বল, সমস্যা নাই, তুই আমার বন্ধু, আমি কোনো কিছুতে মাইন্ড করবো না, তুই বল। আমি বললাম, না বন্ধু, কী বলবো? আমি বলছিলাম যে জমিটা তুই আমার আব্বার নামে লিখে দে, এবং লিখে দিলে পরে আমি তোর একটা ব্যবসা বাণিজ্যের লাইন ধরাই দিব একটা ভালো অবস্থানে। ও আমারে বলে, তোর আব্বার নামে লিখে দিব মানে? এটা বুঝলাম না, মানে তোর আব্বা কি জমিটা কিনবে? আমি তখন কথা বলি না। ও বলে, কিরে বল না, তোর আব্বা কি জমিটা কিনবে? আমি বললাম, বন্ধু আসলে আব্বা জমিটা কিনবে না, আব্বা তোরা টাকা পয়সা দিবে, মানে আমি রূপারি বিয়ে করবো, আব্বা রাজি, জমিটা আব্বার নামে লিখে দিবি এবং আব্বা তোর ব্যবসা বাণিজ্য ধরাই দিব, এরকম করে বলতেছে। পরে আমারে বলতেছে, তুই খুলে বললেই তো পারিস যে যৌতুক বাবদ আমাদের এই জমিটা তোরে দিতে হবে, এরপরে আমার বোনরে তোর কাছে বিয়ে দেওয়া লাগবে, এটাই তো? আমি বললাম, বন্ধু মানে, ও তখন বলে, আরে মাইন্ড করিস না, সমস্যা নাই, আমার তো একটাই বোন, আমি আমার বোনের জন্য কলিজাটাও কাইটে দিতে পারবো, এটা জমিটা তো কোনো ম্যাটার না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আব্বুরে ম্যানেজ করে আর জমি তোর আব্বার নামে লিখে দিব, তাহলে তোর আব্বারে কেউ বিয়ের আয়োজন করার লেগা। আমি তো তখন আলহামদুলিল্লাহ খুশি যে যাই হোক ওর বাবা রাজি হয়েছে, এবং এটার থেকেও মানে রূপক রাজি হয়েছে, তো মানে ওর বাবা রাজি। আমি তখন আলহামদুলিল্লাহ খুশি। এসে আব্বারে বললাম যে আব্বা, একটা গুড নিউজ আছে, এমনি রূপক রাজি হয়েছে। আমার আব্বা বলে, আগে বল জমি লিখে দিতে। এরকম অনেক দেখছি, বিয়া হয় কিন্তু এরপর আর জমি লিখে দেয় না, আগে জমি লিখে দিতে বল, এরপরে বিয়ে। আমি তখন বলতেছি, আব্বা এটা কী ধরনের কথা আপনি বলতেছেন, মানে আগে জমি দিতে হবে কেন? জমি তোরা দিবেই। আমার আব্বা বলে, না, আগে জমি দিতে বল। এবার আমি রূপারে বললাম, মানে রূপা তো খুব রেগে আছে, মানে ও কইছে এটি কেমন কথা হইলো, ও আসলে এটা মানে না। ও বলে, না আমি তোমার বিয়ে করবো না, মানে ও আমাকে বিয়ে করার জন্য রাজিই না, যে জমি দিয়ে কেন তোমাকে আমার বিয়ে করতে হবে, তুমি আমাকে ভালোবাসো, আমি কেন জমি দিয়ে তোমার বিয়ে করবো, ও রাজি না। যাই হোক, একটা পর্যায়ে তখন এই রূপক রাজি হয়েছে। রূপক এমনি রূপারে বুঝে টুঝে, এবং রূপক করলো কি, আমাকে রূপাকে বিয়ে করার আগে, বিয়ের দিন তারিখ যেদিন ঠিক হয়েছে, ওই দিনে আমার আব্বাকে নিয়ে রূপক তার বাবারই নিয়ে আমার আব্বার নামে তখন জমিটা দিয়ে দিল। জমিটার কিন্তু অনেক দাম, অনেক ভ্যালু। এই জমিটা তখন আমার আব্বুর নামে লিখে দিল। আব্বুর নামে লিখে দেওয়ার পরে বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক হয়ে গেছে যে অমুক তারিখে বিয়ে। হঠাৎ করে আমার আব্বা বলতেছে, আব্বুর বুক ব্যথা। এই মানে কয়েকদিন পরে বুক ব্যথা হইলো, আব্বুরে হসপিটালে ভর্তি করাইলাম, মানে ডাক্তার কোনো কিছু পায় না। মানে প্রথম কিন্তু আমরা আমাদের রংপুরে মেডিকেলে নিয়ে গেছি, ওখান থেকে ওখানকারই এক ডক্টর আমার আব্বার পরিচিতই, উনি বলতেছে ওনার অবস্থা ভালো না, ঢাকাতে নিয়ে যান। ঢাকাতে নিয়ে গেছে, ঢাকার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই করে, বাট কোনো কিছুই ধরা পড়ে না। মানে এরকম করে বিয়ের তারিখও চলে আসতেছে, এখন আব্বা হসপিটালে, আমি তো আর বিয়ে করতে পারি না। মানে আব্বুর বুক ব্যথা, মানে অনেক পরীক্ষা, মানে আমার মনে হয় হাজার টাকা পরীক্ষার পিছনে চলে গেছে, কিন্তু কোনো রোগ ধরা পড়তেছে না। মানে অ্যাকচুয়ালি রোগটা কি, মানে ওইটাই ধরা পড়তেছে না। পরে ওই বিয়ের তারিখটা পর্যন্ত তখন মানে অফ হয়ে গেল। আমার উপক আমারে বলতেছে, বন্ধু তাইলে কোন ডেট দিব তারিখ? আমি বললাম যে আমার আব্বা তো এখন অসুস্থ। আব্বুরে বললাম, আব্বু বলে আমি সুস্থ হলে ডেট দিব, আমি এছাড়া ডেট দিতে পারবো না। পুরো 1 মাসের মতো আমার আব্বু তখন হসপিটালে ছিল, পুরো 1 মাস ঢাকা মেডিকেলে, এবং সেখানে আমার আব্বার কোনো রোগ ধরা পড়ে নাই। মানে ডাক্তার কোনো কিছু ধরতেই পারে নাই। ওনার কেন এই ব্যথা, এই ব্যথাটা হওয়ার কারণটা কি,
এটা ডাক্তার কেউই বুঝতে পারতেছে না, বা কোনো পরীক্ষা নিরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়তেছে না। এক পর্যায়ে ডাক্তার বলতেছে হয়তো দুশ্চিন্তা করে, অনেক বেশি টেনশন করে, একটু টেনশন ফ্রি রাখেন, ঠিক হয়ে যাবে, এরকম করে বুঝে তখন ডাক্তার রিলিজ করে দেয়। আমি তখন আব্বুর নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসছি পরে এবার আব্বুর আমি বলতেছি, আব্বু কী হইলো, দিন তারিখের কিছু একটা বলেন, কবে ডেট দিবেন বা কিছু একটা। মানে এখন তো ওনারা মেয়েরে আটকায় রাখছে। আমার আব্বা হঠাৎ করে ওই সময় আমার বলতেছে যে ওই মেয়েরে আমি তোর বিয়ে করাবো না, ডাইরেক্ট। যে আব্বা এটা আপনি কী বলেন, ওই মেয়ের আপনি বিয়ে করাবেন না মানে আমার এটা কী ধরনের কথা? আমার আব্বা বলে আমি খবর পাইছি ওই মেয়ে দর্শিতা, আমি কোনো দর্শিতা মেয়েরে আমার ছেলের বউ করে আনবো না, আমার একমাত্র ছেলের বউ করে আনবো। দর্শিতাও না, এক কথায় বলতে গেলে ওই মেয়ে দুর্চরিত্রা। আমার আব্বা মানে বলে, আমি বললাম যে আব্বা আপনি এটা কী বলেন, মেয়ে দুর্চরিত্রা মানে মেয়ে দুর্চরিত্রের কী করছে? আমার আব্বা বলে তুই তো জানোস না, ওই বাড়িতে এক লজিং মাস্টার ছিল, এই বুড়া বেটা লজিং মাস্টার ছিল। ওই লজিং মাস্টার থাকা অবস্থায় ওই ছোট বয়সে ওই মাইয়া এই লজিং মাস্টারের সাথে খারাপ কাজ করতো এবং ওই এলাকার লোকেরা ধরছে। আর তোর যদি বিশ্বাস না হয় তুই ওই এলাকাতে জিজ্ঞেস কর। আমি বললাম আব্বা সব কথাবার্তা ঠিক, দিন তারিখ ঠিক, এখন শুধু আমি বিয়ে করব, বউ নিয়ে বাড়ি আসবো, এই সময় যদি আপনি এই ধরনের কথাবার্তাগুলো বলেন, এটা তো আব্বা মানে মানার মতো না আব্বা, এটা কি ধরনের কথাবার্তা? আপনি এখন হঠাৎ করে একটা কারণ আপনি মানে উদ্ঘাটন করে দিলেন, এটা তো হতে পারে না। আমার আব্বা বলে না আমি জানি, আমি খবর নিয়েছি এবং খবর নিয়েই আমি তোরে বলছি, তুই এবার খবর নে। আমি তো এই কথা আর কাউকে বলতে পারি না। এভাবে রূপক আমারে বারবার বলে, কিরে বন্ধু তোর আব্বারে বল না ডেট দেওয়ার জন্য, তারিখ দেওয়ার জন্য। আর রূপো তো হয়ে বসে আছে, ওর ভালো ভালো বিয়ের ঘরগুলো আসছিল এবং ওর বাবা সবার কাছে বলে দিছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, রূপকে বলে দিছে আমার বোনের বিয়ে হয়ে গেছে। মানে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে তখন পড়ছি। পরে আমি আব্বারে বললাম আব্বা আমি একটা সিদ্ধান্ত নিলাম এরকম যে আমি মানে রূপানি নিয়ে পালায়ে যাব, যেহেতু আব্বা এরকমটা করতেছে, আমি রূপানি নিয়ে পালায়ে যাব, আমি এরকম একটা সিদ্ধান্ত। কিন্তু রূপা আমার সাথে পালায়ে যেতে রাজি নেই, ও কিন্তু পালাবে না। আমাকে বারবার বলে আমি পালাবো কেন, আমার আব্বা আম্মা রাজি আছে, আমি কেন পালাবো? ও পালাবে না। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি রূপকরে বুঝিয়ে যেমনি পারে ওর নিয়ে পালায়ে যাবো, যেহেতু আমার আব্বার নামের জমি লিখে দিছে। পরে আমি আব্বারে বললাম যে আব্বা একটা কাজ করেন, ঠিক আছে যেহেতু আপনি আমার ওই মেয়ের বিয়ে করাবেন না, ওই মেয়ের বিয়ের বাবদে তো আপনি আমার নামে ওই মেয়ের বাবার কাছ থেকে জমিটা দিয়েছেন, তখন জমিটা ফিরিয়ে দেন। রূপক আমারে বারবার ধরতেছে যদি ওর বোনের আমি বিয়ে না করি, ওর বোনের তো কলঙ্ক হয়েই গেছে, গ্রামের 10 জন 50 জন জেনে গেছে ওই মেয়ের বিয়ে হয়েছে, জেনে গেছে। আমার আব্বা বলে হ্যাঁ এই মেয়ে তো এর আগেরই কলঙ্কিত, এখন আবার নতুন করে কি কলঙ্ক হবে? এক মানুষের মৃত্যু কি 2 বার হয় নাকি? আমি তখন আমার আব্বারে বলতেছি আব্বা এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। মেয়ে দুর্চরিত্রা, মেয়ে খারাপ, মেয়ে ভালো, এটা মেয়ের পরিবার জানে, মেয়ের বাবা জানে, মা জানে। আমি আর তুমি এই বিষয়ে কথা বলার কেউ না আমরা। এখন তুমি যেহেতু জমি নিয়ে এসো মেয়ের বিয়ে করার বাবদ, এখন আমি যদি মেয়েকে বিয়ে করবো না তাই তুমি জমি দিয়ে দাও। আমার আব্বা বলো হ আমি জমি দিয়ে দেবো, আমার এই জমির দরকার নেই। এই কথা বলে আমার আব্বা করে কি জানেন, জমি দলিল দিব, আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এরকম করে ঘুরাইতেছে, কিন্তু দলিল দেয় না। এবং রূপক আমারে বারবার বলতেছে কিরে আজকে যদি বলে, আব্বু বলে রাতের বেলায় বলে কি আমি সকালবেলা যাবো, ওদেরকে আসতে বলিস 11টা বাজে। এই কথা বলে 11টার আগে আমার আব্বা কোথায় জানি চলে যায়। ফোন করি আব্বা কই গেছেন, একটা দরবার আছে, একটা মেল আছে, মেলে আসছি, দরবারে আসছি। এরকম করে পাক্কা 4টা মাস কেটে যায়। এই 4 মাসে আমার আব্বা একটা বারের জন্য এই জমিটা ফিরিয়ে দেয় না। আর আমার সাথে রূপা পালাইও যায় না। আমার রূপা বলতেছে আমি পালাইয়ে যাবো কেন, আগে আমার বাবার জমি আমার নামে ফিরিয়ে দাও, আমাকে জমি দিয়ে দাও, এরপরে পালাবো, প্রয়োজনে পালিয়ে যাব। কিন্তু তোমার আব্বার নামে জমি দিয়া তোমার সাথে কেন পালাবো? রূপা পালাচ্ছে না, মানে ও পালিয়ে যাবে না। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি, আমি রূপকের সামনে মাথা তুলে দাঁড়াইতে পারি না। মানে রূপক আমারে বারবার বলতেছে যে এটা কী ধরনের কথা বন্ধু, আমি তোর দিকে তাকায়া তোর কথা শুই না, আমি জমি লিখে দিলাম, এখন আমাকে জমি আমাকে ফিরিয়ে দে। যদি তোর আব্বা রাজি না হয়, তোর আব্বা যদি আমার বোনের তোরে বিয়ে না করায়, তাহলে তুই সমস্যা নেই, আমাদের জমি দিয়ে দে। আমাদের জমি দিবি না? আমি কী করতাম ভাই, আমি কোনোভাবে আব্বারে বুঝাইতে পারি না। আব্বা আমি পরিশেষে যেটা বুঝছি, আমার মাও আমারে বলতেছে যে সজীব রে বৃথা চেষ্টা করে লাভ নাই, তোর আব্বা কখনোই এই জায়গা এই তোর নামে আর ফিরিয়ে দিবে না, ওদের নামে আর ফিরিয়ে দিবে না। তোর আব্বা ওই জায়গায় খাইয়ে ফেলছে, এই জায়গার কথা চিন্তা করে আর লাভ নাই। আমি বললাম মা তুমি কি বলো, তুমি কি বুঝতেছ আমি কি কোনোদিনও রূপকের সামনে দাঁড়াইতে পারবো? ও কি আমাকে আস্থ রাখবে? আমার মা বলে এখন তোর আব্বা যদি না দেয় তুই কী করতে পারবি বল, তোর আব্বা তো এইরকমই, তুই জানোস না জমি দেয় না। কিরে ভাই, যে বাবার আমি ফেরেস্তার মতো মনে করতাম, আমার এই ফেরেস্তার মতো বাবা যে এরকম করবে, আমি সেদিন বুঝতেছি কেন আমার দাদা বলতো তোর বাবার চেয়েও নিকৃষ্ট কোনো মানুষ হতে পারে না।
আজকের দিনটাতে আমি এসে হারে হারে আমার দাদাকে মিস করতেছি এবং দাদার কবরের কাছে গিয়ে বলতেছি, ও দাদা, তুমি যা বলেছ আসলে তাই সত্য, তুমি কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়েছ। এরকম করে দাদার কবরে কান্নাকাটি করতাম। তো যাই হোক, এমন করেই সময়গুলো কাটতেছে, বাট কোনোভাবে আমার আব্বা দেয় না, আব্বা দিবেই না, আর রূপও আমার সাথে পালাবে না। এরকম করতে করতে একদিন হঠাৎ করে বাজারের মধ্যে আমি বাড়িতে আসি, হঠাৎ করে বলতেছে আমার আব্বারে বাজারে মারছে, এবং রূপু কিন্তু আমাকে বেশ কয়েকদিন ধমকাইছে। এই ধমকানোর মাঝে আমার আব্বাকে বাজারে মারছে খবর গেছে। এবার আমি দৌড়ে ভাই বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে দেখি কি জানেন, রক্তের বন্যা বয়ে রয়েছে বাজারের মধ্যে, মানে রক্তের ঢোল বয়ে আছে। সবাই বলতেছে রূপক আমার আব্বারে কোপ দিছে, মানে বাজারতে মানে চাপাতি দিয়ে আমার আব্বাকে কোপ দিছে। আমার আব্বার মাথা এদিক থেকে এদিক দিয়ে পর্যন্ত পুরো কেটে গেছে। আমার আব্বাকে রংপুর মেডিকেলে নিয়ে গেছে, রংপুর মেডিকেলে ডাক্তাররা রাখে নাই, মানে এতটাই ভয়ানক যে মাথার মধ্যে কোপ পড়ছে। তো রংপুর মেডিকেলে রাখে নাই, না রাখার পরে আমার আব্বাকে তখন কি করা হলো, ঢাকাতে রেফার করলো, মানে ঢাকাতে নিয়ে গেছে। আমি তখন করলাম কি, তাড়াতাড়ি ঢাকার পথে রওনা দিলাম। ঢাকার পথে রওনা দিয়া আমি ঢাকাতে গেলাম আমার আব্বারে দেখার জন্য, মানে আব্বাকে দেখার জন্য গেলাম। এবং আব্বা ওইখানে আব্বার অপারেশন হইলো। প্রায় 12 থেকে 14 ঘন্টা পরে আমি আব্বাকে একটু ওটিতে দেখতে পেলাম, আপনার অপারেশন থিয়েটারে দেখতে পেলাম। আব্বার অবস্থা খুবই ভয়ানক, মানে অনেক ভয়ানক। আমার আব্বা যে বাঁচবে এটাই কিন্তু ডাক্তাররা বলে নাই। এবং প্রায় এদিকে সেলাই করা হয়েছে, অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে, পিঠে অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে, মানে আব্বা যে বাঁচবে এইটারই মানে কোনো রকমের কথা কেউ বলতেছে না। এই অবস্থার ভিতরে আমার আব্বা হালকা যখন জ্ঞান ফিরে আসে, মোটামুটি জ্ঞান ফিরে আসে, আব্বা তখন তার এলাকার লোকজনকে ফোন দেয়া এই রূপক এবং রূপকের পরিবারের নামে মামলা করে দেয়। এবং মামলা করে মারাত্মকভাবে মামলা করে এবং মামলা করার পরে মানে এভাবে রূপক আমার আব্বারে মারছে, এভাবে তখন মামলাটা করা হয়। তো মামলাটা যখন করা হয়, মামলা করার পরে আমি তো জানি আমি সব কিছু মীমাংসা করবো বা মামলা আমি উঠিয়ে নিব, এরকম একটা অবস্থা। আমার আব্বা তখন হসপিটালে, আমার মাও এসে আমার আব্বার সাথে থাকতেছে। আব্বার অবস্থা তখন খুব খারাপ, খুবই খারাপ, এমন মারছে যা বলার মতো না। পরে আমি রূপকের সাথে ফোনে কথাবার্তা মানে ফোন করি একদিন। ফোন দেওয়ার পরে আমি বললাম, ও আমার প্রচুর গালাগালি করতেছে, তুই আমার বোনের জীবন নষ্ট করছিস, তুই আমার জীবন নষ্ট করছিস, তোদেরকে আমি ছাড়বো না, এই করব সেই করব, মানেও আমার গালাগালি করতেছে। আমি বললাম যে দেখ, আমার তুই গালাগালি করিস না, আমি আছি, আমি সব কিছু সমাধান করবো, তুই আমার গালাগালি করিস না। এখন দেখেন, আমি তো রূপার সাথে অনেক দিন ধরে ছিলাম, অ্যান্ড বিভিন্ন জায়গায় ওর সাথে আমি ছিলাম, আমাদের মাঝে অনেক রকমের সম্পর্ক হয়েছে। যেহেতু আমার সাথে প্রেম করছে, রিলেশন করছে, রাতেরবেলা আমি যাইতাম, ওর সাথে থাকতাম। তো এই ঘটনা নিয়ে ওর বন্ধু রূপক আমার তখন বলতেছে যে তুই কী সমাধা করবি, তুই থানায় আয়, থানায় এসে মামলা উঠা, তুই থানায় এসে মামলা উঠা যদি ভালো চাস, আমারে বলতেছে। আমি বললাম ঠিক আছে, আমি থানায় এসে মামলা উঠেই যাচ্ছি। এবার আমি যেহেতু আমার বাবার ছেলে, আমার আব্বাকে আমি তখন ঢাকায় রাখছি, মানে আব্বা তখনও ঢাকা মেডিকেলে, এবং ঢাকা মেডিকেলে আমি আব্বুরে রাইখা রূপকের কথা মতো আমি তখন আসলাম কোথায়, আপনার আপনার এই কী বলে আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি ঢাকা থেকে আসার পরে আমি আমার মায়ের মুখে শুনতেছি এই রূপা নাকি এসে আমার আম্মারে মারছে। মানে রূপা এসে আমার আম্মারে, মানে আমার আম্মা তো কয়েকদিন হসপিটালে ছিল, এরপর আমার বাড়িতে আসছে, তখন আমি ছিলাম, আমার নানি ছিল, আমার নানারা ছিল। ওই সময় আমার আম্মা নাকি আসছে, আমার আম্মারা নাকি মারছে রূপা। আমার তো ভাই তখন রূপার উপর অনেক মানে রাগ হয়ে গেছে। যাই হোক, ও কেন আমার মাকে মারবে, ও মানে প্রচুর মারছে আমার আম্মাকে, এরকম যে সবাই বলতেছে ঝাড়ু দিয়ে পিটাইছে আমার মায়ের। চিন্তা করেন, আমি রূপকরে তখন এটা বললাম যে বন্ধু, তুই যে আমার বল মামলা উঠানোর জন্য তোর বোনকে এই কাজটা ঠিক করছে। ও বলে কি আমার বোনের আমি জুতো দিয়ে পিটাম, ও তো বেয়াদব, ও কেন তোর মারবে, তোর মায়ের মারার কোনো রাইটস ওর আছে নাকি, ও তোর মায়েরে কেন মারবে, এইটা আমি দেখে নেবো, যে জুতো দিয়ে পিটাম আমি ওরে। আমি দেখ, এই কাজটা কিন্তু রূপা ঠিক করে নাই। আমার আব্বা যাই করুক বা তুই যাই করিস, আমরা যাই করি, তা আমার মায়ের তো কোনো দোষ নাই, আমার মা তো ঘরের মধ্যে নিরপরাধ মানুষ, তা আমার মায়ের এসে ও ঝাড়ু দিয়া পিটাবে, এটা কোনো ঠিক, তুই বল আমাদের বাড়িতে কোনো মানুষ নাই। ও আমার বলে বন্ধু, তোর বিষয়টা আমি বুঝছি, আচ্ছা সমস্যা নাই, তুই আগে চল, এই মামলাটা উঠা, এরপরে বাকি কথা, মামলা না উঠালে পরে তো কোনো সমাধাতে যাওয়া যাচ্ছে না। আমি ঠিক আছে চল, মামলা উঠে পরে দুজনে থানায় গেলাম। ভাই থানায় গিয়া মামলা উঠাবো, মানে থানাতে বসছি, এমন অবস্থায় হঠাৎ করে মানে থানার এক এসআই ও এসে আমার হ্যান্ডকাপ পরাই দিছে রূপকের সামনে। হ্যান্ডকাপটা পরাই দেওয়ার পরে আমি রূপকরে বলতেছি, কিরে বন্ধু, আমার হ্যান্ডকাপ পরাই দিল। রূপক তখন এখান থেকে উঠে চলে আসতেছে, মানে এই জায়গা থেকে উঠে বেরিয়ে যাচ্ছে। কিরে রূপক, আর তুই কই যাস, আমার হ্যান্ডকাপ পরাই দিচ্ছে, তুই যাচ্ছিস কেন? আমি এসআই বললাম, আপনি আমার হ্যান্ডকাপ পরাইলেন কেন, আমার অপরাধ কি? বলে আপনার নামে ধর্ষণ মামলা আছে। ধর্ষণ মামলা কে করছে? তখন বলে রূপা, মানে রূপকের বোন রূপা। চিন্তা করেন, রূপা মামলা করছে, এবং এই মামলায় রূপক কী করছে, টেকনিক্যালি আমাকে ঢাকা থেকে আইনা আমার ডিরেক্ট থানায় নিয়ে রোপণ ধরাই দিছে।
এই মামলা আমি তখন জেলে চলে গেছি এবং জেলে চলে যাওয়ার পর আমার ভিতরে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। একে তো আমার মায়ের এসে তুই জুতা দিয়া মারলি, এর উপরে তোর ভাই ক্রিমিনালি করে আমাকে থানায় আইনি, আবার তোর দর্শন মামলায় আমাকে জেলে ঢুকাই দিলি, আমি তোদেরকে ছাড়বো না। মানে আমি তখন প্রচণ্ড রকমের প্রতিশোধে মরতেছি যে না আমি তোরে ছাড়বো না, আমি তোরে দেখে নিব যে তোর কত বিষ হয়েছে, আমি তোর বিষ কমাবো। এরকম করে একদিন দুই দিন না, এই দর্শন মামলায় আমি টানা 9 মাসের মতো জেল খাটি এবং এই 9টা মাসের আমার এক একটা দিন মনে হয় ভাই এক একটা বৎসরের মতো কাটছে। আমি কাউরে বুঝাইতে পারবো না আমার প্রতিটা দিন যে কতটা কষ্টে কাটছে। আমি মা গো বাবাকে বলে জেলখানার মধ্যে চিন্তা করতাম। আমি যে জেলে মুক্ত বাতাস ঘুরে বেড়াতাম, কোনো রকমের দ্বিধা দ্বন্দ্বতা বা কোনো রকমের আমি অন্য কিছুর মধ্যে ছিলাম না, খুব সুখে শান্তিতে ছিলাম। অথচ আমার মতো একটা ছেলে এরকম জেলের কুঠুরিতে আমি সহ্য করতে পারতেছিলাম না যে আমি কেন জেলের কুঠুরিতে যাব, আমার কেন জেলের কুঠুরিতে থাকতে হবে। এই জেলখানার মধ্যে তখন আমি প্রায় 8 থেকে 9 মাসের মতো আমার জেল কাটি এবং 8-9 মাস পরে আমার আব্বাকেও তখন ঢাকা থেকে আনা হয়। আমার আব্বাও তখন মোটামুটি সুস্থ হয়। আব্বা 2-3 বার এসে আমার সাথে তখন দেখা সাক্ষাৎ করে এবং আব্বু এসে দেখা সাক্ষাৎ করে গেল, সব কিছু ঠিকঠাক হলো। তখন আমাদের এলাকার চেয়ারম্যান তখন বিষয়টা সমাধা করবে। চেয়ারম্যান এসে তখন বললো যে এইটা আমরা সমাধা করব, বা এই বলে তখন রূপক এবং রূপকের বোন রূপারে বললো তুমি মামলা উঠে এবং তারা কী সিদ্ধান্ত নিল। পরে রূপা মামলা উঠাইলো, ওঠানোর পর আমি তখন 9 মাস পরে জেল থেকে বের হই। চিন্তা করেন, কোনো সাজা নাই কিছু নাই, 9 মাস জেল। 9 মাস থেকে বের হয়েছি, বেরোয়ার পরে বাড়িতে আসছি এবং আসার পরে যেদিন আসছি তার পরের দিনে দরবার। আমার আব্বা 10 জনের দরবার করতো, আজকে আমার আব্বার নামেই দরবার। আমার আব্বা আর আমি আমাদের নামে দরবার ডাকছে চেয়ারম্যানের বাড়িতে। পরে চেয়ারম্যানের বাড়িতে আমি গেলাম, রূপা গেল, রূপার মা গেল, রূপার বাবা গেল, রূপক গেল এবং আমার বাবা, আমি, আমার মা গেলাম। ভাই বিশ্বাস করেন চেয়ারম্যানের সামনে রূপারে ধরে রাখা যাইতেছে না। ওই চেয়ারম্যানের সামনে উইরা আসতেছে আমার আম্মারে মারার জন্য, আমাদেরকে মারার জন্য। ওর ভাই ওর বাবা ওরে ধরে রাখতে পারতেছে না। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা গালি ওই সময় দিচ্ছে, গালিটা এখানে না দেই, ওরকম করে গালি দিচ্ছে, তোর বিষ আমি না আমো, আমি 10 বেড়া দিয়ে তোর এই করবো সেই করবো, এরকম ভাবে হচ্ছে আমার ভিতরে একটা ক্ষোভ কাজ করে এবং ক্ষোভের বশবর্তী হয়ে আমি ওরে মারার জন্য আমার কথা আমি ওরে মেরে ফেলবো, ওরে আমি মারবো। এরপরে যাই হোক, ও যা করছে তা বলার মতো না। ওর জন্য আমি 9 মাস জেল কাটছি, ও আমার মারে জুতো দিয়ে পিটছে এবং ও এখানে এরকম করতেছে। পরে রূপ করে ধরে রাখতে পারতেছে না। এরপরে যেটা হইলো, চেয়ারম্যান বলতেছে ঘটনাকে, পরে পুরো ঘটনা আমার আব্বাও বললো এবং রূপার আব্বাও বললো। বলার পরে আমার আব্বাকে তখন বলতেছে যে আপনি কি করবেন এখন, এরা তো জমি, এই যে আপনাকে রূপক মানে আপনাকে মারছে, মারারও তো কারণ আছে, আপনি ওদের জমি দখল করে রাখছেন, ওদের জমি দেন না, এই জন্য হয়তো রূপক মারছে এবং রূপক এটা অন্যায় করছে, অবশ্যই অন্যায় করছে। আমরা গ্রামে 10 জন ছিলাম, আমাদের কাছে আসা দরকার ছিল, আমরা বিচার করে দিতাম, আমরা দরবার করে দিতাম, কিন্তু এটা না করে রূপক আপনার গায়ে হাত তুলছে, এটা অন্যায়। তো যেহেতু আমি একজন চেয়ারম্যান, জনপ্রতিনিধি, আমি একটা রায় দিব, আপনারা যদি আমার রায়টা মেনে নেন তাহলে আমি রায় দিব, আর যদি আপনারা না মানেন তাহলে আপনারা চলে যান, কিন্তু আমি যেই রায় দিব ওই রায় আপনাদেরকে মানতে হবে। আমার আব্বা তখন বললো ঠিক আছে মানি। এবার রূপকের বাবাও বলতেছে যে ঠিক আছে মানি, আপনার রায় আমি মানি। তখন বলতেছে যেহেতু একটা শুভ কাজের বিনিময়ে আপনারা জমিটা দিছেন, একটা শুভ কাজের বিনিময়ে জমিটা দিছেন, ঠিক আছে আপনার কথাই ঠিক। এই শুভ কাজের বিনিময়ে জমিটা যেহেতু দেওয়া হয়েছে, এই জমিতেই সজীব বিয়ে করবে রূপাকে। প্রথমত রূপা এবং সজীবের বিয়ে হয়ে যাবে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে 3 লক্ষ টাকা, ওই সময় 3 লক্ষ টাকা সজীব হচ্ছে রূপককে দিবে, বন্ধুকে দিবে ব্যবসা বাণিজ্য করার জন্য, রূপক ব্যবসা বাণিজ্য করবে। 3 লাখ টাকা সজীব রূপককে দিবে। এখন আমার এই রায় আপনারা মানেন কিনা? এইটা বলার পরে তখন আমার আব্বা তখন নিচের দিকে তাকায় থেকে আমার আব্বা বলে আমি মানি। এরপরে রূপার আব্বা বলতেছে যে ওদের সংসার কি সুখের হবে? আমি বলি হ্যাঁ সুখের হবে, কারণ আমি তো রাগে বলতেছি হ্যাঁ সুখের হবে। এরপরে রূপা বলে আচ্ছা ঠিক আছে আমি রাজি। এই মুহূর্তে কিন্তু সবাই রাজি হয়ে গেল, কথাটা খুব খেয়াল করে শুনবেন, সবাই রাজি। এবং চেয়ারম্যান বলতেছে এটা নিয়ে ঘোরা যাবে না, যেহেতু এটা নিয়ে গ্রামের ভিতরে অনেক কথাবার্তা উঠে গেছে, অনেকে জেনে গেছে, শুনে গেছে, এটা আমার ইউনিয়নের বিষয়, আমার মান সম্মানের বিষয়, তো বিয়েটা 2 দিনের ভিতরে হয়ে যেতে হবে। আজকে যাবেন, কোনো অনুষ্ঠানের দরকার নেই, 2 দিন পরে আপনারা বউ নিয়ে আসবেন, অনুষ্ঠান করলে পরে করবেন। এই কথাতে আমার আব্বা তখন রাজি হলো, আব্বা তখন আমাকে বাড়ি নিয়ে আসলো। আমি তখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে আমার মা আমারে বুঝাইতেছে বাবা যা হবার তা হয়েছে, তুই মনের ভিতরে আর কোনো রাগ ক্ষোভ রাখিস না, এই তুই মেয়েটারে বিয়ে করে ওরে নিয়ে সংসার কর। মেয়ে আমারে ঝাড়ু দিয়ে পিটাইছে, আমি এটা মাইনে নিচ্ছি। আমার মায়ের আমি খুব ভালোবাসি, তো আমার মা আমারে বুঝাইতেছে। আমার কথা হচ্ছে ভাই আমি প্ল্যানিংটা করছি এটা বাসর করে আমি তারা মাইরা ফেলবো, হয় বাসর ঘরের ভিতরে এমন পিটাবো যেটা ও সারা জীবন মনে রাখবে, আর নাহলে বাসর ঘরে বালিশ চাপা দিয়ে আমরা মাইরা ফেলবো, এরকম প্ল্যানিং আমি তখন ওরে বিয়ে করি। যাই হোক আমাদের বিয়ে হয়ে যায় এবং খুব ছোটোখাটো করে পারিবারিক কয়েকজন গিয়া
কাবিন করে ওরা আমি বিয়ে করে তখন আমি আনি। আমি 5 লক্ষ টাকা কাবিন দেয়, চিন্তা করেন। ওর আব্বা বলে 5 লক্ষ টাকা কাবিন লাগবে এবং মেম্বারে চেয়ারম্যানও নির্ধারণ করে দেয় 5 লাখ টাকা। 5 লাখ টাকা কাবিনে পরে আমি রূপারে বিয়ে করে রূপারে আমি ঘরে আনি, বাসর ঘরে আনি। তো বাসর ঘর যখন ও ঢুকে আমার তখনই আমার ভিতরে যে আমাদের একটা নিয়ম আছে কিন্তু, বাসর ঘরে বউ যখন ঢুকে, নতুন বউ ঢুকে, তখনও কিন্তু দুধের গ্লাস নিয়ে ঢুকে। দুধের গ্লাস নিয়ে ঢুকতে এটা আমাদের গ্রামীণ একটা নিয়ম ছিল। তা আমার মা তখন ওর হাতে দুধের গ্লাস দেয়, ও তখন এই দুধের গ্লাস নিয়ে বাসর ঘরে, মানে আমি ঢুকে বাসর ঘরে, ও তখন এই দুধের গ্লাস নিয়ে বাসর ঘরে ঢুকে দুধটা রেখে দেয়। তা আমি ঢুকতেছি ভাই, চিন্তা করেন আমি ঢুকছি, আমি কিন্তু কোমরের ভিতরে যে কোনো জিনিস নিয়ে ঢুকছি, আমার পিটাবো, ওই মানে পরিকল্পনা করে মারবো, প্রয়োজনে মেরেই ফেলবো। ওরে মাইরে আমি যেহেতু 9 মাস জেল কাটছি, আরও 9 বছর জেল কাটবো, কিন্তু ওরে মেরে ফেলবো। ঢুকছে, ঢুকার পরে ও খুব সুন্দর ব্যবহার করতেছে, আমার দিকে তাকাইছে। তাকায়া আমি যখন আসছি ও তখন মানে আপনার ইয়ে থেকে উঠে আসছে, আপনার এই কি বলে আপনার এই খাট থেকে উঠে আসছে, উঠে আমার পা ধরে সালাম করছে, করে আমারে বলতেছে যে আমারে পা ধরে সালাম করছে, দাঁড়াইয়া বলতেছে অতীতে যা হবার হয়েছে তুমি আমার মাফ করে দাও। আমার মাঝেও রাগ ছিল, তোমার মাঝেও রাগ ছিল, এবং সব কিছু ভুলে আমরা এখন সংসার করতে চাই। এর এই কথাটা বলার পরে কিন্তু আমার রাগটা প্রায় 20%-এর মতো কমে গেছে, খেয়াল করবেন 20% কমে গেছে। পরে আমারে বলতেছে যে আমরা ভবিষ্যতে সুখে শান্তিতে থাকতে চাই এবং তুমি প্লিজ সমস্ত কিছু ভুলে যাও। আমি অতীত ভুলে যাব, তুমি অতীত ভুলে যাও, এবং অতীত ভুলে আমরা সংসার করব, আমরা দুজনে একসাথে ভবিষ্যৎ জীবন অনেক ভালো থাকবো। আমি বললাম ঠিক আছে, তুমি যদি ভালো হও তাইলে আমিও ভালো, সমস্যা নেই। এই কথা বলে বসছে ওর পাশে, ও তখন এনে আমাকে দুধের গ্লাসটা দিল এবং আমাকে দুধটা খাওয়াই দিল। আপনি বিশ্বাস করুন, শুধু দুধ খাওয়াই দিছে ওইটুকু আমার মনে আছে। আমি শুধু দুধটা খাইছি। দুধটা মানে গিলার পরে আমার কি হয়েছে আমি জানি না। এরপরে যখন আমার জ্ঞান ফিরে, আমি যখন সুস্থ হই, বা সুস্থ হই বলে আমি যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি আমি হসপিটালে, আমার আব্বাও আমার সাথে, আমার মাও আমার সাথে, আমি হসপিটালে। এবং হসপিটালে মানে আমি বললাম আমি মানে জ্ঞান ফেরার পরে আমি হসপিটালে, কারণ আমার মা কান্না করতেছে, আব্বাও পাশে কান্না করতেছে। বললাম আমি হসপিটালে কেন, কী হয়েছে? পরে আমি দেখি যে এমনি নিচের দিকে গাড়ি ফিরিয়ে দেখি যে আমার পুরো কোমরটা, আমার পেট থেকে শুরু করে আমার পা পর্যন্ত পুরো ব্যান্ডেজ করা, মানে ব্যান্ডেজ করে রাখছে। পরে আমি মানে কেমন জানি আমার ভিতরে একটু আনইজি ফিল হইতেছে। পরে আমি মায়ের বললাম কী হয়েছে মা আমার? মা তখন কথা বলে না, লজ্জায় কথা বলে না, মা উঠে গেছে। এরপরে আমার এক পাশের ঘরের দাদি, উনিও ছিল, আমার আব্বা উঠে গেছে। পরে উনি বলতেছে যে এই ঘটনা, আমার বউ নাকি আমারে ঘুমের ওষুধ খাওয়াই দিয়া আমার পুরুষ অঙ্গ কেটে ফেলছে। তো যেই প্রতিশোধ আমি নিতে চাইছিলাম সেই প্রতিশোধ ও নিয়ে নিল। এবং আমি চাচ্ছিলাম যে প্রয়োজনে মানে ও আমার যেরকমভাবে, আপনি বিশ্বাস করবেন না ভাই, আমার কাছে এসে আমার পা ধরে সালাম করে আমাকে বলতেছে যে আমরা অতীতে সব ভুলে যাব, আমরা অতীত কোনো কিছু মনে রাখবো না, আমরা ভবিষ্যতে ফোকাস করব, আমরা ভবিষ্যতে একজন আরেকজনকে বিয়ে করে আমরা সুখে শান্তিতে জীবনযাপন করব, মানে বিয়ে করছে আমরা সুখে শান্তিতে থাকবো, আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু। এরকম করে বলে যে আজকের যেই সূর্যটা উঠবে এই সূর্যটাই আমাদের জীবনের নতুন সূর্য। এর আগে যা ঘটেছে সব অতীত, এবং কোনো অতীত আমরা কেউই মনে রাখবো না, তুমিও না আমিও না। এই মানুষটা আমাকে এই কথাগুলো বলার পরে সে কীভাবে বললো এইরকম একটা জঘন্য কাজ করতে, আপনি বলেন। যাই হোক, ওর মতো করে ও কাজ করছে, এবং করার পরে আমি তখন এই হসপিটালে পড়ে আছি এবং হসপিটাল থেকে এলাকার খোঁজখবর নিচ্ছি, এবং এলাকার খোঁজখবর নিয়ে জানতে পারি রূপা, তারপরে রূপক, এরা সবাই মানে ওর মা বাবা সবাই ওরা পালাইছে, মানে ওরা সবাই পালাই গেছে। রূপা এই ঘটনা করে ওই রাতেই পালাইছে, আমার এই ঘরে রাইখেও পালাই গেছে। এবং পরিশেষে মানে আমার মানে মা বলে কি জানি কি স্বপ্নে দেখছে না কি দেখা, আমার উঠছে শোয়া থেকে আইসে দেখতেছে নাকি আমার ঘরের দরজা খোলা, মানে আমার রুমের দরজা খোলা। পরে মা হুকুমে এরা নাকি দেখলো যেরকম রক্ত বেরিয়ে আছে। এরপর আম্মা চিৎকার দিছে, পরে সবাই হসপিটাল আনছে, কিন্তু রূপারে আর পাওয়া যায় না, ও কই চলে গেছে। পরে সবাই বলতেছে এটা রূপা, রূপক এবং ওর বাবা মা এরা সবাই মিলে পরিকল্পনা করে এই কাজটা করছে, মানে সবাই মিলে পরিকল্পনা করে এই কাজটা করছে, যেহেতু জমি তারা আর ফেরত পাবে না, জমি আর আমার আব্বা দিবে না। পরে আমি আস্তে আস্তে করে সুস্থ হচ্ছি, ভালো হচ্ছি, এবং এরকম করে পরে আমি বাড়িতে আসছি, মানে একটা পর্যায়ে বাড়িতে আসছি ওই অবস্থায় কিন্তু প্লাস্টিক দিয়ে কোনো রকমে আমাকে প্রস্রাব করার ব্যবস্থাটা করাই দিছে। বাড়িতে আসার পরে আমার যে আজকে আমি আমার মানে এলাকাতে যাই বা সবার সাথে কথাবার্তা বলি, সবাই বলে আজকে আমার এই পরিণতির জন্য আমার আব্বা দায়ী। সবাই বলে যে আমার এই পরিণতির জন্য আজকে একমাত্র আমার আব্বা দেয়। আমার আব্বার ভিতরে যদি লোভ না থাকতো, আমার আব্বা যদি লোভী না হইতো, তাহলে কিন্তু আজকে আমাকে এই দিনটা দেখতে হয় না। আমার আব্বার লোভের কারণে আমি আমার যৌবন হারিয়েছি, আমার জীবন ধ্বংস করে দিয়েছে আমার আব্বা অতি লোভে আজকে এই অবস্থা। আমার বন্ধুবান্ধব সবাই আমারে বোঝায়, তুই চিন্তা কর যদি আজকে তুই রূপকের জায়গায় থাকতি বা রূপার জায়গায় থাকতি, তুই কী করতি? রূপার জায়গায় যদি তুই থাকতি তাহলে তুই কী করতি চিন্তা কর।
এবং রূপা যেটা করছে এটাও রাগ করছে, রাগ করে করছে, ওইটা ভালো করে নাই, কিন্তু এইটা করার জন্য অবশ্যই তোর বাবার দোষ, তোর বাবাই সবচেয়ে বড় দোষী এবং বিচার যদি হওয়া দরকার তোর আব্বারই হবে। এরকম করে আমি বাড়িতে এসে মানে ওই মানুষে যে আমার এগুলো বুঝায় না, আমি আব্বার সাথে ঝগড়া করি, রাগ করি, আব্বার সাথে কথা বলি না, আব্বুর সাথে মানে আমার রাগ ঝামেলা ক্ষোভ, মানে প্রতিদিন আব্বুর সাথে খাইতে যাই না। এত ভালো সম্পর্ক ছিল আব্বুর সাথে, আমি আব্বুর সাথে খাইতে যাই না, আমি আলাদা খাই আলাদা ঘুমাই, আব্বুর সাথে চলি না ফিরি না। আমার আম্মা আব্বুর সাথে ঝগড়া করে যে তোমার কারণে আজকে এই অবস্থা, তুমি এটা করার কারণেই তো আজকে আমার ছেলেটা তার জীবন হারাইলো, তার জীবন শেষ হলো। আম্মাও ঝগড়া করে, আব্বাও ঝগড়া, মানে আমিও ঝগড়া করি আমার আব্বার সাথে, মানে প্রতিনিয়ত ঝগড়া করি। একদিন রাতের বেলায় ঝগড়া লাগছে লাইগা, মানে আমার আম্মা কী করে আমার আব্বারে মারতে যায়, মানে আমার আব্বা আমার আম্মারে মারতে যায়, এই মানে গালাগালি করে মারতে যায়। মারতে যখন আমার আব্বা এইভাবে যায়, মানে আমি তখন করলাম কি, মানে রাগ কন্ট্রোল করতে পারিনি। আজকে আমার আব্বার কারণেই তো ভাই আজকে আমি সব হারাইলাম। রাগ কন্ট্রোল করতে না পারি, আমি আমার আব্বার একটা ধাক্কা দিয়ে বসি। তো এই না একটা ধাক্কা দিয়ে বসি, ধাক্কা দিলে পরে আব্বু তখন উঠে আসে আমার মারার জন্য, এবং আব্বু আসতে পরে আমার রাগ আরও উঠে যায়। আমি তখন আমার আব্বাকে একটা ঘুষি দিয়ে বসি। এই প্রথম আমার আব্বারকে আমি হাত তুলে ঘুষি দিলে আমার আব্বার এখানে ঘুষিটা পরে রক্ত বেরিয়ে যায়। সবাই তখন দৌড়ে আসে, আইসা মানে চিল্লাচিল্লি শুনে আসে, আইসা আমার আব্বারে ধরে ধরে ফার্মেসিতে নিয়ে যায়। তো ফার্মেসিতে নিলে পরে আমাদের গ্রামের যে ফার্মেসি ওইখানে, এখন ফার্মেসি থেকে অনেকক্ষণ হয়ে গেছে আব্বু আসে না। আম্মা আমারে বলে, কী রে অনেকক্ষণ তো হয়ে গেল, তোর আব্বু আসে না কেন, যাই একটু খবর নে। পরে আমি ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে যাওয়ার পরে দেখি যে আব্বু নাই। পরে সবাই বললাম কী ব্যাপার, আমার আব্বু তো এনে আসছিল, এখন কই গেল? সবাই বলতেছে তোমার আব্বু তো আসছে, এখন এটা একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করছে, করে তোমার আব্বু রংপুর শহরে চলে গেছে। তা রংপুর শহরে চলে গেল কেন, মানে রংপুর শহরে কোথায় গেল? পরে নাম্বারে কল দিলাম, যতই হোক আব্বু তো, নাম্বারে কল দিলাম, নাম্বার বন্ধ, নাম্বারে কোনো লাইন পাই না, নাম্বারটা পরিপূর্ণ বন্ধ। এবং নাম্বার বন্ধ হওয়ার পরে ঘরে আসছি, ঘরে এসে বললাম যে মা এই ঘটনা। আম্মুও ফোন দিল, নাম্বার বন্ধ। সারা রাতে আব্বার ঘরে ফিরে আসে নাই, আব্বু ঘরে ফিরে আসে না, এবং পরের দিনও আব্বুর আর কোনো খোঁজ খবর নাই। আব্বু এর পরের দিনও কোনো খোঁজ খবর নেই, আব্বা এর পরের দিনও আসে না। কিন্তু মাঝে মাঝে নতুন নতুন নাম্বার দিয়ে গ্রামের অনেকের সাথে কথাবার্তা বলে, কিন্তু কোন কোন নাম্বার দিয়ে কথা বলে ওগুলো আমি ফোন দিলে বন্ধ পাই। এরকম করে প্রায় 15 দিনের মতো কেটে গেল, আমার আব্বার কোনো সন্ধান পাওয়া গেল না। মানে কই চলে গেছে, কোথায় চলে গেছে, 15 দিন ওনার কোনো খোঁজ খবর নাই। 15 দিন পরে আমি আস্তে আস্তে করে এলাকার লোকের মুখে, মানুষের মুখে একটা খবর শুনতে পাই, আমার আব্বা নাকি রংপুর শহরে আছে, এবং সেখানে নাকি আমার আব্বা বিয়ে করছে। আমার আব্বা রংপুর শহরে আছে, ওইখানে আমার আব্বা বিয়ে করছে। এইটা শোনার পরে তো ভাই আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো। কি আমার আব্বা ওইখানে বিয়ে করছে? এটা 15 দিন পরে ঘটনা। এরকম করে আমি আব্বারে খুঁজতে খুঁজতে প্রায় আব্বার ঠিকানা বের করতে আমার 1.5 মাস লাগছে। 1.5 মাস পরে আমি রংপুর কুড়িগ্রামে গিয়ে আমার আব্বার আমি পাই। কুড়িগ্রামে গিয়ে আব্বারে পাই, এবং কুড়িগ্রামের এক মহিলারে আমার আব্বা বিয়ে করছে। এই মহিলার 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা অনেক বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে ছেলেটা, এবং মেয়ে 2টা আছে, মেয়ে 2টা মাদ্রাসায় পড়ে। এই মহিলার জামাই নেই বা কী হয়েছে জানি না, এই মহিলাকে আমার আব্বা বিয়ে করে ওইখানে থাকতেছে। মানে তখন তো ভাই আর কত করবে, মানে এই লোকের কারণে তো আমার জীবন শেষ হয়ে গেছে, আর কত সহ্য করব। একদিন কুড়িগ্রামে যেয়ে দিলাম পিঠা, মানে মায়ের টোলাপাইন নিয়ে গেছি এলাকার কয়টা, নিয়ে কুড়িগ্রামে দিলাম মায়ের। কুড়িগ্রামে মাইর দেওয়ার পরেই আব্বা তখন করলো কি, এই মাইরটা যখন আমি আব্বারে দিলাম, মাইরটা দেওয়ার পরে আব্বা তখন করলো কি, আব্বার যে জায়গা সম্পত্তিগুলো আছে ওই মুহূর্তে ওই মহিলা এবং তার ছেলেদের নামে, তার মেয়েদের নামে সব লিখে দিছে। মানে আমাদের গ্রামের যত জায়গা লিখে দিয়ে বাবা উকিল নোটিশ পাঠিয়ে দিছে আমাদের কাছে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আমার আম্মুও বলে যে আমি এই বাড়িতে থাকবো না। পরে রাগের ক্ষোভে বশবর্তী ধরে এই বাড়িতেই থাকবো না, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। চিন্তা করেন, বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এবং বাড়ি থেকে বেরোয় যাম তো নানু বাড়িতে গেছি। তো আমাদের নানু বাড়িতে তো এমনি আগ থেকে সমস্যা, আমি নানু বাড়িতে যাই না, এবং যাওয়ার পরে ওইখানে ভাই থাকতে পারতেছি না। মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, মানে ওই বাড়িতে থাকা সম্ভব না আমার জন্য, আমি থাকতে পারতেছি না। নানুও কিন্তু খুব ভালো একটা ব্যবহার যে আমার আম্মুর সাথে করছে তাও না, মামারা আছে, মামাতো ভাই বোন আছে, ওরাও আমার আম্মুর সাথে খুব ভালো ব্যবহার করতেছে না। এবং আমরা বাড়ি থেকে চলে আসার পরে জানতে পারলাম আমার আব্বা ওই মহিলা এবং তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িতে উঠছে। খেয়াল করেন, আমার আব্বা এত সম্মানিত একজন ব্যক্তি এইরকম একটা কাজ করে বসছে। তো আমার আব্বাকে কেউ কোনো কিছু বলে না। আব্বু বলে আইনত আমি বা কোরআন হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমি দ্বিতীয় বিয়ে করতেই পারি, আমি দ্বিতীয় বিয়ে করছি, কিন্তু আমি তো আমার প্রথম বউকে ছেড়ে দিই না। আমার প্রথম বউ চলে গেছে আমার ঘর বাড়ি ছেড়ে, আমি তো ছেড়ে দিই না। আমার ছেলে আমারে মারছে, আমি আমার ছেলের নামে থানায় মামলা করছে। ও হ্যাঁ, আব্বা কিন্তু আমার নামে মামলাও দিয়েছে, আমি বলতে ভুলে গেছিলাম। এরপর আমি ঘর বাড়ি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমি তখন ঢাকায় চলে যাই। ঢাকায় যাওয়ার পরে ঢাকায় আমি তখন মানে কাজের সন্ধান করতেছি, কাজ পাই না, কাজের সন্ধান করতেছি। এমন করতে করতে পরে আল্লাহর কি হুকুম আর কি, আমি একটা হসপিটালে চাকরি পাই। হসপিটালে রিসিপশনে চাকরি পাই হসপিটালে।
তো এইটাও আমি আরেক বড় ভাইয়ের মাধ্যমে চাকরি পাই। পরে ওইখানে আমি ইন্টারভিউ দিই, দেওয়ার পরে ওখানের যিনি সিইও আছে উনি তখন আমাকে পছন্দ করে উনি কিন্তু আমার এই মেডিকেল সমস্যাটা জানে না, যেটা আমার মানে এই সমস্যা। পরে উনি আমাকে ওখানে চাকরি দেয়। তো এইখানে উনি আমাকে চাকরি দিলে পরে আমি ওখানে চাকরি করতেছি। একদিন করলাম, দ্বিতীয় দিনের মাথায় মানে দ্বিতীয় দিন হঠাৎ করে আমি ওখানে দেখতেছি, মানে দ্বিতীয় দিনে হঠাৎ করে আমি দেখতেছি ওইখানে রূপারে দেখে তো আমি তখন অবাক, কিরে রূপা এখানে কেন? মানে ওই তখন মানে এই প্রথম আমি জানতে পারি রূপও এই রিসিপশনে চাকরি করে, মানে ওরও এখানে চাকরি। ও ওই দিন আসে নাই, যেদিন আমি জয়েন লেটার আমার যেদিন হয়েছে আমি জয়েন করছি যেদিন, ও 2 দিন আসে নাই, 2 দিন ছুটিতে ছিল ও এখানে। মানে ও প্রথমে আমাকে দেখে এখান থেকে মানে ডিরেক্টলি বেরিয়ে গেছে, আমাকে দেখেও ডিরেক্ট বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আমি অন্য মেয়েদেরকে জিজ্ঞেস করলাম যে আপু এই মেয়েটাকে বলো, তো রূপা আমাদের এখানে নতুন জয়েন করছে। তাই আমি বললাম কতদিন ধরে? বলে এই কিছুদিন হয়েছে, আপনি আসার কিছুদিন আগ থেকে। বললো যে গতকালকে যে দেখলাম না, বলে না ও 2 দিন ধরে ছুটিতে ছিল। মানে আমি বললাম যে এটা কীভাবে সম্ভব? ওই দিন ডিউটি করলাম এবং ওই দিন ডিউটি করে পরে ঘরে গেলাম, মানে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে চিন্তা করতেছি কী ব্যাপার, ও এখানে কীভাবে আসলো, বা এখানে ওর আসার মানে কারণ কেউ কীভাবে আসলো এখানে। আমি এর পরের দিন আর ডিউটিতে গেলাম না, আমাকে ফোন দেওয়া হলো। আমি বললাম যে আমি পরে যাব। 2 দিন পরে আমাকে, তখন আমি চিন্তা করছি যে আমার অবস্থা তখন খুব খারাপ ভাই, আমি চলার মতো কোনো টাকা নাই। আর আমার বাড়িতে আমার মা আছে, আমার নানার বাড়িতে, আমার মা নানার বাড়িতে থাকার মতো কোনো উপযোগী না, বা ওইখানে মানে নানার বাড়িতে মা থাকতে পারবে না, মানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে, ওইখানে মা থাকা সম্ভব না। পরে আমি করলাম কি যে মার যদি একটা চাকরি পেয়েছি, এটাতে স্যালারিও ভালো, ইনকামও ভালো, আমি আমার মাকে এখানে নিয়ে আসবো, মানে ঢাকাতে নিয়ে আসবো, ঢাকাতে এনে মা আর আমি একসাথে থাকবো। এই চিন্তা ভাবনা করে কিন্তু এই চাকরিটা আমার না, চাকরিটা অনেক ভালো। পরে এরপরে 2 দিন পরে আমি আবারও ডিউটিতে গেলাম। ডিউটিতে যাওয়ার পরে রূপা এক পাশে, আমি এক পাশে ডিউটি করতেছি, মানে একই সিরিয়ালে। একদিকে আমি মানে এখানে 4টা মেয়ে বসে, মানে টোটাল 4 জন, আমি আছি, রূপা আছে, আরও 2টা মেয়ে আছে, মানে ছেলে 1জনই, মেয়ে 3 জন। কাজ করতেছি। তো ধরেন অনেক কাজে তো একসাথে যেহেতু কাজ করে অনেক প্রয়োজন হয়, অনেক সময় রূপা এসে আমাকে বলে যে এটা দেন, বা ওই রিসিপ্টটা বাইর করেন, ওইটা বের করেন, বা এটা করেন ওইটা করেন। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথা, মানে টুকিটাকি কথা হইতে একদিন আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম রূপক কই। এমনি মানে ওই দিন আমাদের ডিউটিটা পাশাপাশি পড়ছে, ও এক পাশে আমি ওর পাশে, মানে পাশের চেয়ারে। পরে আমি বললাম যে রূপক কই? বলে ভাইয়া বাসায়। আমি বললাম বাসা মানে তোমরা কি কই আসো এখন? আমরা সবাই চলে আসছি, আমরা ঢাকায় থাকি, আমার খালাম্মার বাসায়। তাই আমি বললাম ও আচ্ছা। রূপক কী করে? বলে কিছু করে না, তেমন কিছু করতো না, কিছুদিন হয়েছে একটা কোম্পানিতে জয়েন করছে। তাই আমি বললাম এখনও কি আমার উপর রাগ আছে? বলে রাগ কি, যাই না, মানে কথা বলে না, এরকম করে আস্তে আস্তে কথা বলে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে একদিন আমি জিজ্ঞেস করলাম কাজটা কি ঠিক করছো, এই কাজটা কি ভালো হয়েছে? আমার বলে কি করব, আমার মাথা গরম হয়ে গেছিলো, আমার মাথা ঠিক ছিল না, মাফ করে দিয়েন। আমি বললাম মাফ করে দিলে কি সব ঠিক হয়ে যাবে? আমার যে জীবনটা শেষ হয়ে গেল, কে এখন আমাকে আর বিয়ে করবে বলো? ও বলে আপনাকে কে বিয়ে করবে? আমাকেও বা কে বিয়ে করবে? আমি যে ঘটনা ঘটে আসছে, আমার কি আর জীবনে বিয়ে হবে? আমি বললাম তুমি কি এই কাজটা কেন করলা? ও বলে আমার রাগ উঠে গেছে, আমি সহ্য করতে পারি নাই। আমাকে যখন ওই চেয়ারম্যানের সামনে যখন আপনাকে বিয়ে করার কথা বললো, তখনই আমার মাথায় এই জিনিসটা আসছে যে আমি যদি আপনাকে বিয়ে করি তা 500 গ্রাম আমি এটা কেটে ফেলবো। ওই পরিকল্পনা করে কিন্তু আমি আপনাকে বিয়ে করছি। তখন কিন্তু আমি আমার পরিকল্পনার কথা বলি না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভালো করছো, তোমার আল্লাহ যা লোয়াইছে তুমি তা করছো, সমস্যা নেই। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে কথা বলতেছি। এবং ও মাঝে মাঝে খাবার নিয়ে আসে, মাঝে মাঝে তো প্রতিদিন খাবার আনে। একদিন আমি খাবার আনি নাই, মানে আমি তো আসলে ব্যাচেলার থাকি, মানে খাবার একদিন আমি আনি নাই। না আনার পরে ও দুপুরেও খাইতেছে, মানে ও খাইতে যাবে। পরে আমার বেলা খাইতে যাবেন না? আমি বললাম যে না, ওর সাথে কিন্তু আমার ডিভোর্স হয় নাই, কোনো কিছু হয় নাই। আমি বললাম যে না, আমি খাবো না, খাবার আনি নাই, আমি সিঙ্গারা খেতে যাবো, যাই বাইরে থেকে একটু সিঙ্গারা খেয়ে আসি। ও তখন আমার বলে বাইরে থেকে সিঙ্গারা খাইতে হবে না, এদিকে আসেন। আমার ডাক দিয়ে ক্যান্টিনে গেছি, মানে যেখানে আমরা খাবার খেয়ে ওইখানে গেছি। যায়া ওই তখন মানে বলতেছে যে নেন 1 প্লেটে, মানে তো একটা বক্স তো একটা, বলে খান। আমি বললাম না, আমি তো এইভাবে 1 প্লেটে কীভাবে? বলে খান, সমস্যা নেই, খাবেন? আমি বললাম না, আমার ইচ্ছে করতেছে না। পরে ও কই হা করেন, আমি খাওয়াই দিই। আমি বললাম দেখো মানুষে দেখলে কী বলবে? বলে কিচ্ছু বলবে না, হা করেন। পরে আমি হা করছি, আমার খাওয়াই দিল 2-3 লোকমা। এবং খাওয়াই দেওয়ার পরেই না মনে হলো যেন অন্তরটা কেমন শীতল হয়ে গেল। এবং ঠিক এই ঘটনার পরেই আস্তে আস্তে করে দুজনে অনেকটাই ক্লোজ হয়ে গেলাম। পরে আমি ওর রূপকের কথা বললাম, বলে ভাইয়া কোনোদিনও মানে তোমাকে মানবে না, বা ভাইয়ার সামনে তুমি কখনো যাইও না, এরকম করে। আমি পরে আর মাকে এইগুলো বললাম না, মাকে না বলেই আমরা তখন এক রুমেই মানে এক বাসায় থাকতে শুরু করি।
মানে দুজনে আলাদা আলাদা না থাকে, আমি মেসে না থেকে ও মেসে না থাকে, হোস্টেলে না থেকে, যেহেতু আমরা স্বামী স্ত্রী, আমাদের একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্ট দিয়ে আমরা এক বাসায় থাকতে শুরু করি। এবং থাকতে থাকতে একটা সময় বিষয়টা রূপকও জানে, রূপকের বাপ মাও জানে, এবং আমার আব্বা যে আমার সাথে বেইমানি করছে এগুলোও তারা জানে। জানার পরে আস্তে আস্তে করে রূপকের বাবা মা তখন বিষয়টা মেনে নেয়। আমি রূপকদের বাসায় যাই, রূপকের সাথে দেখা হয়, কথা হয়। ও তখন আর আমার কোনো কিছু বলে না, এবং এক পর্যায়ে বিষয়টা আমি আমার মাকেও জানাই। মাও তখন আমার উপরে নির্ভর, মা কোনো কিছু বলে না। পরে মাকে আমি গ্রাম থেকে নিয়ে আসি, এবং ঠিক এই মুহূর্তটাতে আমি, মা এবং রূপকের বাবা মা আর আমার ওয়াইফ রূপা, আমরা সবাই একই ফ্ল্যাটে, ঢাকা শহরে একই ফ্ল্যাটে থাকতেছে। এবং এইটা একদিন দুদিন নয়, আজকে প্রায় আপনার হিসাব করতে গেলে প্রায় 6 থেকে 7 বছরের কাছাকাছি, আমরা প্রায় 7 বছর হয়ে গেছে ওভার ডেট আমরা একসাথেই থাকতেছি। এতে রূপক বিয়ে করছে, রূপকের বউ বাচ্চা নিয়ে আমাদের সাথে থাকে, আমিও রূপা একই সাথে থাকে, আমার মাও এখনও আছে। কিন্তু আমরা আর গ্রামে যাই না, বা গ্রামে আব্বা আমাকে ত্যায্য করছে, মাকেও আব্বা পরে তালাক দিয়ে দিছে। আমার আম্মু গ্রামে যায় না, বা আমিও গ্রামে যাই না, আমরা এইভাবেই এখন আছি। তো আমি রূপারে বারবার বলি যে তুমি একটা বিয়ে শাদী করো, বা তুমি আমাকে ছেড়ে দাও। এখন আমার এ থেকে তো কখনোই তোমার সন্তান আসবে না, বা আমি তো তোমাকে স্বামী হিসেবে কোনো রকমের দায়িত্ব পালন করতে পারি না। একটা স্ত্রী তো আসলে খাবার খাওয়ার জন্য একটা ছেলেকে বিয়ে করে না। যদি খাবার খাওয়ার জন্যই বিয়ে করতো, তাহলে একটা মেয়েকে তো তার বাপ মা ছোটোবেলা থেকে 17-18 বছর পর্যন্ত তো খাওয়া পড়া দিচ্ছে, তাই না? তো এরপরও তো বাবা চাইলে সারা জীবন বাবার কাছে মেয়েকে রাখতে পারতো, বিয়েটা কেন দেয়? তো আমার মাঝে তো ওরকম কোনো কিছুই নেই, আমি তো পারবো না। তো আমাকে বলে আমার লাগবে না, আমি তোমার সাথেই সংসার করবো, তোমার সাথে ভালো আছে। এবং আমরা ঠিক এই মুহূর্তে দুজনকেই খুব বেশি ভালোবাসি, একে অপরকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না, এবং কেউ কাউকে এক পলক না দেখলে মনে হয় পাগল হয়ে যায়। এখন দুজনের মাঝে খুব মধুর সম্পর্ক। এবং সেদিনের সেই ঘটনার জন্য, রাগের ঘটনার জন্য ভীষণ অনুতপ্ত। আমার কাছে অনেক ক্ষমা আছে, এবং আমি ওর কাছে ক্ষমা আছে, বাট আমরা অনেক ভালো আছি। এখন দেখা গেল ও আপনার গল্প সবসময় শোনে, অলওয়েজই আপনার গল্প শোনে, এবং ও আপনার অনেক বড় এক ফ্রেন্ড, আপনার গল্প অলওয়েজ শুনে, অফিসে গেলেও শোনে, বাসায় আসলেও শোনে। তো ভাই আমি ওরা বারবার বুঝাই যে ও যাতে অন্য একটা ছেলেকে বিয়ে করে, আমার কাছ থেকে যাতে চলে যায়। ভাই আমার সাথে তোর কোনো কিছু হচ্ছে না, বা ও জীবনটা আমি নষ্ট করতেছি, ও আমার কথা বুঝে না। যদি আপনাকে একটু বুঝিয়ে বলেন, ও যদি আমাকে ছেড়ে যায়, তাইলে মনে হয় আমার কাছে মনে হয় আমি জীবনটা নষ্ট করতেছি। ওর বাবা মা ওকে বোঝায় যে তুই বিয়ে শাদী কর আলাদা হয়ে, ও আসলে বিয়ে শাদী করেই না। তো আমার খারাপ লাগে, জন্য আপনাকে বললাম যদি পারেন আপনি ওর একটু বুঝেন, আপনার গল্প শুনে। আর আকুল আবেদন, বিনীত রিকোয়েস্ট, আপনি আমাদের নাম ঠিকানাগুলো হাইড করবেন, যাতে কোনোভাবে আমাদের সমাজে এই জিনিসগুলো না জানে। কারণ একে তো আমি এমনিই কলঙ্কিত, আরও যদি আমার নাম ঠিকানা ঠিকমতো বলে দেন তাহলে আমি আরও কলঙ্কিত হবো। এই জন্য আমাদের এই বিষয়গুলো হাইড করে যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কেউ একজন বলেছিল যে প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। আগুন আর লোহা একসাথে থাকলে, মানে আগুন আর কি বলে মোম একসাথে থাকলে মোম তো গলবেই। এবং সেভাবেই সজীব গলে গেল, আগুনও সজীবের গলিত মোমে পানি হয়ে টুপটুপ করে পড়ে আগুনও একটা সময় নেভে গেল। যাই হোক, দুজন ঠিক হয়ে গেল শেষের দিকে। তবে গল্প থেকে এটা আপনারা শিখতে পারেন যে রাগ, আমি আসলে নিশ্চিত করে বলি, পুরুষের বিষয়টা যেমনই হোক, নারীর রাগ কিন্তু খুব ভয়ানক। আমাদের এই সমাজে নারীরা কিন্তু প্রচুর পরিমাণে রাগী হয়। আপনি দেখবেন একটা ছেলের সাথে শত ঝগড়া হওয়ার পরেও কিন্তু একটা ছেলের সাথে মিলে যায়, একটা সময় মিলে যায়। অথবা আপনার পাশের ঘরে কোনো মানুষের সাথে আপনার ঝগড়া হলো, আপনি যদি বাইরের কোনো লোকের সাথে আপনার ওই পাশের ঘরে মানুষটা লেগে গেছে বা ঝগড়া করতেছে, তাকে মারতেছে, আপনি কিন্তু যাবেন তাকে ছুটানোর জন্য। কিন্তু একটা মেয়ে কখনোই যায় না। মেয়েদের মাঝে হিংসা, রাগ, ক্ষোভে জিনিসটা বেশি কাজ করে। আর বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা রাগী হয়। আর রাগী মেয়েদের জীবনেই ডিভোর্স, দুঃখ, যন্ত্রণা, কষ্ট নেমে আসে। এজন্য মেয়েদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, রাগ কন্ট্রোল করেন। মেয়েরা যদি রাগ করে হয় এইটা, আর পুরুষরা যদি রাগ করা হয় বাদশা, এটা সমাজে প্রচলিত আছে। তো যাই হোক, রূপা শেষ পর্যন্ত ভালো লাইনে আসছে, এটা শুনে আমার ভালো লাগলো। এবং গল্প আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে বিদায়, ইনশাল্লাহ দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।